এভরিওয়ান, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির পডকাস্ট জুম বক্সে। আপনাদের সাথে আছি আমি সারা ফায়রুজাইমা এবং আজকে অতিথির আসনে যিনি আছেন তিনি আমার অত্যন্ত পছন্দের, অত্যন্ত শ্রদ্ধার এবং শুধু আমার না, তিনি আপনাদের সকলের, আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধার একজন মানুষ। এবং কিভাবে বলবো, গানের জগতে, সুরের জগতেই যার পরিচিতি এবং আমার তো মনে হয় যে গানই শুনি সেখানেই যেন তার নাম আছে কোথাও না কোথাও, সেই গানের সাথে তিনি জড়িত। তিনি গান লেখেন, তবে তিনি গানের সুরটাও বোঝেন, তিনি গানটা করেনও চমৎকার। কিন্তু এভাবে বললে আসলে ছোট করে বলা হবে। তাকে যদি বলি যে তার প্রাপ্তির জায়গা খুব অল্প করে বললে এক কথায় বলব যে তিনি ৬ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন এবং বাকি কথাগুলো আমরা তার কাছ থেকে শুনি, তার জানা এবং অজানা গল্প। তিনি হচ্ছেন কবির বকুল। কেমন আছেন ভাইয়া? খুব ভালো আছি। বেশি ভালো লাগছে যে আপনার শোতে আমি আসতে পেরেছি। এইজন্য ১ম এই আমি কৃতজ্ঞতা জানাই এই আয়োজনের সঙ্গে যারা আছেন তাদের সবাইকে। থ্যাংক ইউ সো মাচ। এবং যারা জানেন না তাদের জন্য বলি, ভাইয়া খুব গর্বের সাথে বলতে হয় যে কবির বকুল ভাই আমার পুরানো কলিগ। ৬ বছর একসাথে কাজ করেছি ওনার সাথে। ওনার কাছ থেকে কাজের অনেক কিছু শিখেছি এবং ৬ বছর যাবত আমি তাকে অনুরোধ করছি যে আমি তার একটা ইন্টারভিউ করতে চাই। কিন্তু একই অফিসে কাজ করার কারণে সেই সুযোগটা হয়ে ওঠেনি। অফিস ছাড়ার পরে সেই সৌভাগ্য আমার হলো বকুল ভাই। হ্যাঁ, না আমি সেটা তখনও বলেছি যে ওই যেহেতু যে অফিসে কাজ করি সেখানের কোনো প্রোগ্রামে তো আমি হ্যাঁ। অতিথি হিসেবে আসতে পারি না। বাইরে কখনো হলে হয়তো হবে। আজকে সেটা হয়ে গেল। বকুল ভাই, আপনি গান যেমন লেখেন, আপনার আমার কাছে যেটা মনে হয় যতটুকু সময় হয়েছে আপনার সাথে আড্ডা দেওয়ার, আপনার গল্প বলার একটা অদ্ভুত কি বলবো এটাকে, একটা গুণ বলবো যে আপনি খুব চমৎকার করে গল্প বলতে পারেন। আপনার নিজের তাই কি? গল্পগুলো হ্যাঁ, একদম। এবং আপনার যে এত লম্বা ক্যারিয়ারের যে অভিজ্ঞতাগুলো, বিভিন্ন এমন মানুষদের সাথে আপনার অভিজ্ঞতাগুলো যাদের সবাইকে আমরা চিনি। গল্পটার শেষে যেন নামগুলো রিভিল হয়। এই গল্প বলাও একটা রহস্য আছে। আমি একদম একটু আজকে সবাই জানলেও শুরুর থেকে শুরু করতে চাই যে এই গান লেখার শুরুটা কবে থেকে? আসলে এটা তো আমি তো একসময় ছোটবেলায় ছড়া লিখতাম, হুম, তারপরে কবিতা লিখতাম, গানও গাইতাম একটু। তো সেই কবিতা লেখা বা ছড়া লেখার চর্চা থেকে আসলে একসময় গান লেখারও চেষ্টা করি এবং সেই চেষ্টাটা হয়েছিল 86 এর দিকে আরকি। হুম, হুম, তারপরে আমি 87 তখন আমি তো মফস্বল চাঁদপুরের ছেলে যেহেতু, হুম, হুম, তো মফস্বলে থাকলে তো আসলে সবকিছুই করতে ইচ্ছে করে। সেখানে একাধারে আমি গান লিখছি, গান গাইছি, গান হুম, সুর হুম, করছি, নাটক করছি, আবার খেলাধুলাও করতাম, বাস্কেটবল খেলতাম। তো সবকিছুই করতাম আমি এবং মঞ্চ হুম, নাটক করেছি। আমার মঞ্চ নাটকের দল ছিল অনন্যা। হুম, হুম, তো যাই হোক ওই সব করতে আসলে অ্যা ওই ফাঁকে তো গানটা চর্চাটা ছিল। তারপরে ওই যে নিজেই লিখতাম মফস্বলে আমি দেখা গেল যে আমাদের ২১ এর প্রোগ্রাম হবে হুম, শিল্পকলা হুম, একাডেমি থেকে। বাৎসরিক যে প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামে আমি নিজের লেখা, নিজের সুর করা গান স্টেজে নিজেই গাইলাম। তো ওইভাবে আসলে অনুশীলনটা হয়েছে। তারপরে একসময় অনেক শখের বশে আমি ১৩ টা গান লিখে ঢাকার উদ্দেশ্যে এসে তপন চৌধুরী শিল্পী, তপন চৌধুরী আমার প্রিয় শিল্পী এবং তার গান খুব পছন্দ করতাম, তার গান গাইতামও। তো তার সঙ্গে আমার একটা সখ্য হলো। তখন আমি সকালে এসে তার বাসায় এসে আমি অ্যা নয়াটোলা মধুবাগে তার বাসা ছিল। সেখানে এসে ১৩ টি গান আমি ১ম দেই। তো ওই ১৩ টি গানই আমার লেখা গানগুলো আমি তাকে দেওয়ার পরে বললাম যে, "তপন দা আমি কিছু গান লিখেছি, আপনি যদি দেখেন।" তো তিনি বললেন যে, "আচ্ছা ঠিক আছে রেখে হুম, যাও।" হুম, হুম। তারপরে তিনি ওই গানগুলো রেখে দিলেন। পরবর্তীতে আমি তো কিছুদিন পর খবর নেই যে গানগুলোর কোনো খবর আছে খবর কিনা। আছে কিনা? তো ৬ মাস হয়ে গেল। পরে আমি আবার এসে জানতে চাইলাম। বলল যে, "হ্যাঁ, একটু ঠিকঠাক করতে হবে। কাজ চলছে আরকি।" হুম, এতটুকুই হুম। উনি জানালেন। তো এটা 87 এর শেষের দিকে আমি গানগুলো দিয়েছিলাম। তখন কি আপনি ইতিমধ্যে ঢাকার বাসিন্দা হতে পেরেছিলেন না, নাকি তখন তখনও আমি ঢাকা চাঁদপুরে? চাঁদপুর আসা যাওয়া। আচ্ছা। আমি 88 এর 89 থেকে অ্যাকচুয়ালি আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষাতত্ত্বে মাস্টার্স করছি, হুম, হুম। তখন থেকে আমি ঢাকায় নিয়মিত আমি হলাম। এখানে একটু থামাচ্ছি। তপন দার গানের গল্পটা আমরা কম বেশি শুনেছি। কিন্তু ছোটবেলায় এই যে গান লেখার মতো একটা কঠিন বিষয়, যারা আমরা পারি না তাদের কাছে তো কঠিনই। ইন্সপায়ার হয়েছিলেন কোথা থেকে বকুল ভাই? ছোটবেলাটা কেমন ছিল? মানে ছোটবেলায় আমি আসলে খেলাঘর করতাম। তো খেলাঘরে আমরা ওই ওখানে আমি দলীয় সঙ্গীতে গান করতাম। হুম, হুম, তো গান করতে তো গানের প্রতি একটা ভালোবাসা জন্মে যায়। হুম, হুম, তারপরে গান যখন নিয়মিত শুনতাম, চলচ্চিত্রের গান খুব বেশি শুনতাম। হুম, হুম, আর ইন্ডিয়ান আর্টিস্টের গান তো আছে মান্না দে বলি, হেমন্ত বলি। হুম, হুম, তো সেখান থেকে আসলে গান ওই যেহেতু আমি কবিতা লিখি তখন একবার চেষ্টা করে দেখলাম যে আসলে আমি
লিখতে পারি কিনা। তো একদিন হয়তো আমি ওই যেমন প্রথম আমি যে গানটা করেছিলাম, যাক শুনবো। হ্যাঁ। আমি প্রথম একটা যেটা আমি স্টেজে প্রথম আমার লেখা ওই গানটা আমারই সুর করা। ওই গানটা হুম, আমি স্টেজে গেয়েছিলাম। সেটা ২১-এর একটা অনুষ্ঠান ছিল শিল্পকলা একাডেমির আয়োজনে। হুম, হুম। সেই অনুষ্ঠানে আমি গান করেছিলাম। গানটা এরকম ছিল যে শুধু মুখটা করি আরকি প্লিজ, মনে প্লিজ। যদ্দূর পড়ে। ফিরে এলে ফিরে আসবে ২১ তুমি ফিরে আসবে বাঙালির চেতনায় দৃপ্ত শপথে তুমি থাকবে ফিরে এলে ফিরে আসবে ২১ তুমি ফিরে আসবে। এটা ছিল আমার পরবর্তীতে এই স্টেজে। গানটা রেকর্ড করা না হয়েছে? রেকর্ড করিনি। ওই মফস্বলে ওই স্টেজে আমি গাইলাম। হুম, হুম। তারপরে ২৬শে মার্চ আসলো। তখন আবার ওই স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তখন আবার স্বাধীনতা দিবসের গান করলাম। তারপরে পহেলা বৈশাখ আসলো। পহেলা বৈশাখেও আমি আমার নিজের লেখা নিজের সুর করা গান বাহ! স্টেজে গাইলাম। চমৎকার। তো যে এরকম ভাবেই শুরু এখনো আরকি। যারা তরুণ যারা এখন তো আপনি মানে রিয়েলিটি শো গুলোতে জাজ হন। কিন্তু যারা রিয়েলিটি শো গুলো পার করে আসে অনেক তরুণরাই বলে যে গানে ক্যারিয়ার নেই। বাবা-মারা রাজি হতে চায় না। আপনার সময় যখন দেখলো যে ছেলে গানের প্রতি এতটা ঝোঁক, নাটক করছেন, তখন আসলে ফ্যামিলি থেকে কেমন ছিল আপনার আমার ছেলেবেলায়? আমার ফ্যামিলিটা একটু সাংস্কৃতিক মনা। হুম, আমার বোনও গান করতেন। তারপরে আমরা দুজনেই বেশি জড়িত ছিলাম। আমার ছোট বোনও গান করত। হুম। কিন্তু ওই পারিবারিকভাবে আমার এই ব্যাপারে কোনো বাধা নিষেধ ছিল না। আমি যখন কবিতা লিখতাম আমার 84 এ আমার ১ম কবিতার বই বের হয়। আমার বাবাই আচ্ছা। আমি আব্বাকে একদিন বললাম যে, "আব্বা আমি তো একটা কবিতার বই ছাপাতে চাই। হুম, হুম, তো টাকা লাগবে।" আব্বা আমাকে কিন্তু সাথে, সাথেই টাকা দিয়েছেন এবং আমার ১ম আমার লেখা কবিতার বই বের হয়। হুম, হুম। 'আমি বিদ্রোহী' নামটা ছিল। এরপর ৮৭ সালে আমি 2nd আরেকটা কবিতার বই বের করি। সেটার নাম ছিল 'চিৎকার'। তো তখন কবিতা চর্চাটা। তারপরে আস্তে, আস্তে এই যে গানের দিকে একটু ঝুঁকে গেলাম। একটু থামাই বকুল ভাই, কবিতার বইয়ের নাম দুটো আমার জানা ছিল না। 'বিদ্রোহী' আর 'চিৎকার'। 'আমি খুবই বিদ্রোহী' এরপর ছিল 'আমি 'চিৎকার'। বিদ্রোহী' এবং 'চিৎকার' মানে খুবই একটা মানে ভেঙে ফেলা একটা অস্থির নাম। হ্যাঁ, কিন্তু আপনার গানগুলো খুবই প্রেমের গান। মানে ক মানে কবি কবির বকুল এবং গীতিকার কবির বকুল কি দুজন ভিন্ন সত্তা বা চিন্তাধারাটা কি একটু ভিন্ন রকম? না যেহেতু আমি কবিতা চর্চা বলি আর গানের চর্চা বলি, হুম, আমার তো সর্বক্ষেত্রেই আমাকে বিচরণ না করলে তো আমি অ্যা স মানে স্বভাবসুলভ কবি হতে পারলাম না বা গীতিকবি হতে পারলাম না। তো আমি ১ম থেকে আমার চেষ্টা ছিল যেমন কবিতার ব্যাপারে বলি, ওই সময় আসলে স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা সবাই অ্যাক্টিভ ছিলাম বলে হুম, আমার কবিতাগুলো ছিল ওইরকম স্বৈরাচার বিরোধী কবিতা ছিল। হুম, হুম। সেইজন্য কবিতার বইয়ের ১ম বইয়ের নাম ছিল 'আমি বিদ্রোহী'। তারপর ছিল 'চিৎকার'। হুম। চিৎকারটা আবার তখন ব্যান্ড হয়ে যায়। মফস্বল শহরে বেরিয়েছিল। আচ্ছা, যেহেতু সরকার বিরোধী কবিতা ছিল, আচ্ছা। সেজন্য অ্যা আমার এই কবিতার বইটা ব্যান্ড হয়ে যায়। তো তারপরে আমি কবিতা থেকে তো তখন গানের চর্চায় যখন হয়ে গেলাম এবং 88 এ যখন ওই হুম। ১৩ টা গানের একটি গান যখন বের হলো, আইয়ুব বাচ্চু আমার ১ম গান করেছিলেন। সোলসে ছিলেন। তপন একটু দাস গানটা হ্যাঁ, শুনবো। এই গানটা একটা আমার মনে হয় এটা একটা কি বলবো? এই বাঙালি জাতির পছন্দের একটা গান। শুধু আমার বা ২-১ জনের বললে এই গানটা সবার না মুখে, মুখে একটু ছোট্ট করে শুনবো। অ্যা ১ম দিককার গান তো আলোচিত হয়েছে। হুম, তো যাক এর ১ম গানটা আইয়ুব বাচ্চু করেছিলেন। তার ১ম সলো অ্যালবাম 'ময়না'তে বেরিয়েছিল গানটা। হুম। গানটা ছিল এরকম। আমার গলাটা আজকে একটু বসে আছে। তবু আমি চেষ্টা করছি। হয়তো ভাল লাগবে না প্লিজ, শুনতে। প্লিজ। কাল সারারাত তোমারই কাকুন যেন কানে, কানে রিনি ঝিনি বেজেছে। আমাকে ডেকে, ডেকে রাত্রির নিশীথে তোমারই ভালোবাসার আবিরে মেখেছে। বাহ! 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 একেবারে ১ম গানেই যখন আয়ুব বাচ্চু চলে আসে ওটা কিন্তু একেবারে বলে যে ১ম এই বাজিমাত। হ্যাঁ, ব্যাপারটা এটা এরকম আমি চলে খুবই আসে। লাকি যে আমার ১ম গানেই আইয়ুব বাচ্চু করেছেন। তো ওই ১৩ টা গানের মধ্যে আসলে ২ টো গান আমার নির্বাচিত হয়েছিল। হুম, হুম, বাকিগুলো সব অ্যা উম গার্বেজ হয়েছে। হুম, তো 2nd গানটা এরপর কিছুদিন 88 এ আমার ১ম গান বের হলো বাচ্চু হুম, ভাইয়ের। হুম, হুম, তার কিছুদিন পর ৮৯ সালে 2nd গানটা বের হলো। সেই গানটাও গাইলেন নাসিম আলী খান। হুম, ওই সোলস এ ছিলেন। মানে তপন দা তার সোলস এর মেম্বারদের কাছে আমার গানগুলো দিয়েছিলেন। এর মধ্যে বাচ্চু ভাই একটা গান পছন্দ করলেন 'কাল হুম, সারারাত' এটি। আর নাসিম আলী খান গাইলেন 'পথে যেতে, যেতে' এই গানটি। হুম, হুম, তো এই গানটি বের হলো ৮৯ সালে এবং অ্যালবামের সবচেয়ে মজার বিষয় আমি চট্টগ্রাম গিয়েছি। আমার বড় বোনের বিয়ে হয়েছিল চট্টগ্রামে। তো আমি গিয়েছি। তো আমি শুনেছি যে আমার আরেকটা গান বের হয়েছে। তো আমি অ্যা চট্টগ্রাম নিউ মার্কেটে গেলাম। হুম, এক হুম, অ্যালবামগুলো যেখানে থাকে ওই একটা জাহেদ ইলেকট্রনিক্স ওখান থেকে অ্যালবামটা বেরিয়েছিল। তো আমি ওই
একটা অডিও অ্যালবামের দোকানে গিয়ে আমি বললাম যে নাসিম আলী খানের অ্যালবাম আছে, তো বললো আছে। উনি বাড়িয়ে দিলেন। তো আমি নিচ থেকে খুঁজছি, তখন তো 12টা গানে একটা অ্যালবাম হতো। নিচ থেকে খুঁজছি, আমার গান কোথাও খুঁজে পাচ্ছি না। যেতে দেখলাম যে ক্যাসেটের প্রথম গানটাই আমার প্রথম লেখা। গানটা, বাহ! হ্যাঁ, পথে যেতে যেতে খুঁজেছি তোমায় আমি, খুব সুন্দর। এই গানটিও খুব ভালো হয়েছিল, হিট হয়েছিল খুব। তো ওই আমার শুরু আর কি এই গান লেখার। তখন গানের দিকেই ঝুঁকে গেলাম আর কি, এই তো। কিন্তু এই গান থেকে অনেকেই কিন্তু এখনো এটা পুরোপুরি জানেন না যে কবির বকুল একজন সাংবাদিক। মানে এটা যারা আপনাকে চেনে কাছের থেকে বা এই অঙ্গনের, কিন্তু বাহির থেকে যদি ম্যাস পিপল বলি গীতিকবি কবির বকুল। আমি আসলে গানের থেকে সাংবাদিকতার যাত্রাটাই কিভাবে আসা হলো? এইটা আসলে একটা বলি যে আমি আসলে গীতিকবি পরিচয় দিতে স্বচ্ছন্দ। আমি কোথাও কোনো হুম। টেলিভিশন প্রোগ্রামে গেলেও কিন্তু অ্যাস্টনে কিন্তু কবির বকুল গীতিকবি। গীতিকবি, সাংবাদিক হ্যাঁ। আমি ইচ্ছে করে দিই না। কারণ হ্যাঁ। ওইটা আমার আ চাকুরিস্থল, কর্মস্থল যেটাই বলি, সাংবাদিকতা আমার একটা পেশা। হ্যাঁ, হুম। গীতিকবি গান লেখাটাও আমার একটা পেশা। কিন্তু আমি স্বচ্ছন্দ ওইটাতে। আর সাংবাদিকতা আমি সেজন্য যে অনেকে জানেন না, আপনারা যেটা বলছিলেন, এটা সত্যি কথা যে অনেকেই জানে না যে আমি আমার ক্যারিয়ার শুরু হয়েছিল ভোরের কাগজ থেকে ১৯৯৩ সালে। আমি মাস্টার্স শেষ করে ভোরের কাগজে ১ম লিখি এবং আমার ১ম লেখাটাও ছিল কিন্তু একজন কিংবদন্তি শিল্পীর ইন্টারভিউ নিয়েছিলাম। এবং সেটাও একটা মজার গল্প যে আমি ভোরের কাগজে যখন কাজে কাজ করতে গেলাম, তপনদাই আমার রেফারেন্সে ওখানে গেলাম এবং সেখানে বেনজির আহমেদ, উনি ছিলেন ভারপ্রাপ্ত সম্পাদক। তো তার কাছে পাঠিয়েছিলেন আমাকে সাবের হোসেন চৌধুরী। তো বেনজির আহমেদ বললেন যে, "আপনি এমনি কি করেন?" তো আমি বললাম যে, "আমি গান লিখি এরকম।" হুম, হুম, তো বলল, "তাহলে আপনি তো ওই কালচারাল এরিনাতে আপনার যদি কাজ করেন আপনার মনে হয় বেশি স্বচ্ছন্দ।" আমি বললাম, হুম, "হ্যাঁ, সেটা হবে।" তখন তিনি আমাকে পাঠালেন এমন একজন মানুষের কাছে যার সান্নিধ্যে আমি এখনো আছি। অ্যা এবং আমার মেন্টর, আমার সবকিছু বলি, আমার ওস্তাদ বলি, তিনি আনিসুল হক। তিনি তখন ভোরের বাহ! কাগজে মেলা একটা ৪ পাতার কর্চা বের হতো হুম, হুম, সাপ্তাহিক। তো ওইটার সম্পাদক, বিভাগীয় সম্পাদক ছিলেন। তো আমি তার মুখোমুখি হলাম। তিনি আমার নানান গল্প শুনলেন। আমি যেহেতু গান লিখি, আমার গানও বেরিয়েছে তখন। হ্যাঁ। তো তিনি আমাকে, এবং অনেকগুলো গান তখন পপুলার। ৯৩ সালের কথা বলছি। হুম, হুম, হুম। তো তিনি তখন বললেন যে, "আপনি এক কাজ করেন, আপনি আজম খানের একটা ইন্টারভিউ আনতে পারবেন?" তখন আবার আজম খান বেশ অনেক বছর ধরে একদম কোথাও নাই আরকি। তার কোনো খবর নেই। তা আমি বললাম, "হ্যাঁ, পারবো।" তারপরে আমি আজম ভাইয়ের ইন্টারভিউ দিলেন। মানে ওইটা আমার অ্যাসাইনমেন্ট পড়ল। মানে আমি ওই সময়টা সাংবাদিকতা পেশা বেছে নেয়া কি যে কি করা যায়, আচ্ছা এটা করি, নাকি কোথাও না কোথাও মনে একটা ইচ্ছা ছিল যে একটু লেখালেখির সাথে এই না, সংবাদপত্রের সাথে? ওইটাই। আমি কিন্তু সাংবাদিকতা পেশায় এটাই আমার পেশা হয়ে যাবে এটা কিন্তু আমি ভাবিনি তখনো। হুম, তখনো আসলে লেখালেখির টুকিটাকি সঙ্গেই কিছু একটা করা হ্যাঁ, দরকার। আর আরেকটা হলো যে লেখালেখির সঙ্গে থাকতে চেয়েছি। এটা হুম, হলো বড় ব্যাপার। আমি হুম, হুম, একটা গার্মেন্টসেও আমার চাকরি হয়েছিল, কিন্তু আমি অ্যা মানে ইন্টারভিউ দেওয়ার পরে আমাকে যখন ওরা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিল, কিন্তু আমি আর মানে যোগ দেইনি। হুম, আমি মনে হলো যে আমি যদি এই ৯ টা ৫ টা ইয়েতে বা ৯ টা তখন ওই গার্মেন্টস এর ছিল যে এটা সময়টা ফিক্স না আরকি। হুম, হুম, ৯ টা হুম, থেকে রাত ৯ টাও বাজতে পারে, ৮ টাও হুম, বাজতে পারে। আমি রাতের বেলা অনেক চিন্তা করে দেখলাম আমি যদি এই চাকরিতে অ্যা যোগ দেই তাহলে আমার গানের ক্যারিয়ার একদম শেষ। তখন তো আমি তখন মোটামুটি অনেক ব্যস্ত গীতিকবি হয়ে গিয়েছি। তখন হুম। অডিও অ্যালবামে আমার শুধু গান বেরোতো। তো ঐজন্য আমি ওই গানের ইয়েতে গেলাম না। যে লেখালেখির সঙ্গে করে সম্পৃক্ততা আছে এরকম কিছু করি। এইজন্য আসলে এখানে আসা। ১ম ইন্টারভিউ হয়ে গেল তখন আজম তখন খানের। আজম এই খান এবং অভিজ্ঞতাটা একটু শুনবো আসলে। উনি তো এখন পর্যন্ত মানে কি বলবো, বাংলার গানের রক ব্যান্ডের জগতের একজন পপ সম্রাট, পপ আমরা বলি সম্রাট পপ বলি সম্রাট আমরা। বলি। জি। একদম। না, একটু সেটা তো আমি বললাম না যে আমার হুম, যেমন গান লেখা এবং ১ম গান গাইলেন আইয়ুব বাচ্চু। হুম, হুম। তারপরে আমি ১ম আমি ইন্টারভিউ যখন ইন্টারভিউ করতে গেলাম ১ম ইন্টারভিউ আজম খান। আজম খান, তো এবং এই হেডিং মানুষটার নাম আমিও না বললেই না। আপনার মেন্টর যে হ্যাঁ, আনিসুল হক, আমার অত্যাধিক পছন্দের একজন মানুষ আনিস ভাই, এবং আই নো যেহেতু উনার সাথে কাজ করা, উনার সান্নিধ্যে কাজ করার সৌভাগ্য হয়েছে, যে চমৎকার একজন মেন্টর। তারপরে একটু ওই ইন্টারভিউ এর জায়গাটা একটু শুনবো যে ১ম হ্যাঁ। যখন তার সামনে দাঁড়ালেন। তা আমি আমাকে তখন বললেন যে, "আজম খানের ইন্টারভিউ করে নিয়ে আসতে হুম, পারবেন?" আমি বলছি, "হ্যাঁ, পারবো।" হুম, আমি হুম। তো বলে ফেলছি পারবো। কিন্তু আমার সঙ্গে তো আজম ভাইয়ের কখনো দেখা হয়নি। আমি আচ্ছা, উনার সঙ্গে পরিচয়ও নাই, কোনো কিছু নাই। উনি জসীমউদ্দিন রোডে থাকেন এতটুকুই আমি জানি। আচ্ছা, আচ্ছা। তারপরে আমি তপনদার মাধ্যমেই উনার খোঁজ খবর নিয়ে তারপরে এক সকালে উনার বাসায় গিয়ে হাজির, হুম, হুম, জসীমউদ্দিন রোডের বাসায়। এবং তারপরে আমি তার বাসায় গেলাম যখন, পরিচয় দিলাম এবং উনি তখন আজম ভাইকে যেভাবে দেখেছি হুম, এভাবে সাধারণ মানুষও ওইভাবে দেখেননি। যাই হোক,
তো আমি তারপরে তো কথা শুরু হলো এবং আমি ইন্টারভিউ স্টাইলে মানে প্রশ্ন উত্তর এই স্টাইলে আমি কিন্তু উনার সঙ্গে ইন্টারভিউ নিয়ে চলে এলাম এবং ফাইনালি আনিস ভাইকে কোনো আমি বিশেষ ঘটনা বা স্মৃতি মনে পড়ে ওই ইন্টারভিউর ওনার সামনে যখন গেলেন বা আপনার পরিচয় দিলেন যে না আমি ইন্টারভিউ যেটা ভালো আসছি? লেগেছে যে উনি যখনই শুনলেন যে আমি গান লিখি, হুম, হুম, গানের মানুষ, উনি আমাকে খুবই এবং আজম ভাই আসলে তো এত ভালো মানুষ, এত বড় মনের মানুষ হুম, হুম। এবং উনি অল্প সময়ে কিন্তু খুব কাছে টেনে নিতে পারেন আরকি। আচ্ছা, সেই গুণটা আচ্ছা। ছিল এবং আমি ১ম এই তার ভালোবাসা পেয়েছি। আমি বলব যে এবং উনার ওই আশীর্বাদ পেয়েছি বলে হুম, হয়তো আমি এখন পর্যন্ত আছি আরকি। তো আমার এটা সৌভাগ্য। আমার যেমন আজকে গানের লাইনে আমি এসেছি সেটা হুম, হুম, যেমন ভিত্তিপ্রস্তর করেছেন তপন চৌধুরী, তার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ। হুম, হুম, তারপর আমার ১ম গান গেয়েছেন আইয়ুব বাচ্চু, তার কাছেও আমি সারা জীবন কৃতজ্ঞ। আবার যখন লেখালেখির মধ্যে আসছি তখন সেখানে ১ম ইন্টারভিউটা আমি করেছিলাম আজম খানের এবং আমি ইন্টারভিউটা লিখে যখন আনিসুল হককে দিলাম, হুম, হুম। তিনি দেখে বললেন যে, "প্রশ্ন উত্তর না আপনি একটু গল্পের মতো একটু নেরেটিভ করেন, হ্যাঁ? আচ্ছা, হ্যাঁ, ফিচারাইজ করেন।" হ্যাঁ, হ্যাঁ। তারপরে আমি এটা গল্পের মতোই করলাম যে, এক সকালে তার বাড়িতে গেলাম। হুম, হুম, দরজায় টোকা দিতে খুলে দিলেন। এরকমভাবে আমি করে এটা একদম গল্পের মতো করে হুম, হুম, ফিচারাইজ করে দিলাম এবং হেডিং দেওয়া হলো। তখন আনিস ভাই ওর খুব পছন্দ করলেন এবং ১ম ইন্টারভিউটা ছাপা হলো। মানে হুম। অনেক সময় আছে না যে আমাকে একটা কাজ দিল সেটা রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু খবরের ১ম কাগজগুলোতে হ্যাঁ, তো এটা তাই থাকেই তাই ফ্রিল্যান্সিং এ। হয়। আর যেহেতু আমি একজন কন্ট্রিবিউটর হিসাবে, প্রদায়ক হিসেবে আমি কাজ করছি, আমার লেখা নাও যেতে পারে। হুম, তো হুম, আমার ১ম লেখাটাই শুধু উনি আমাকে বললেন যে, "এটা প্রশ্ন উত্তর না করে নেরেটিভ করেন একটু।" হুম, আমি হুম, তখন একটু ফিচারাইজ করলাম এবং হেডিং হলো "কেমন আছেন আজম খান?" এবং অনেক বছর পর আজম ভাইকে পত্রিকার মাধ্যমে মানুষ আজম ভাইয়ের খবরটা পেল। হুম, হুম, তিনি কেমন আছেন বা কি অবস্থা? কারণ উনি অনেক দূরে সরে গিয়েছিলেন তখন। হুম, হুম, হুম। একটা কামব্যাকও বটে। তো এই তখন শুরু হলো। তারপরে তো আমি ওই মিউজিক লাইনেরই বিভিন্ন জন ইন্টারভিউ নেই। আমার সুবিধা হলো যে যেহেতু আমি গানের লাইনের মানুষ, হুম, হুম, তো আমার সন্ধ্যার পরে গানের সিটিং এ চলে যাচ্ছি। দিনের বেলা আমি হয়তো পত্রিকার কাজটা করছি। এভাবে প্যারালালি দুটোই চলেছে এবং দুটোই আমি আমাকে কিন্তু আমি একটা জিনিস করেছি হুম, হুম। যে সাংবাদিকতা করছি, এটাকে কখনো আমি সামনে টেনে এনে সামনে নিয়ে এসে আমি কেউ আমাকে অ্যা যেন না বলতে পারে যে ও সাংবাদিকতা করতে গিয়ে আ সে গীতিকবি হয়েছে। কারণ আমি আগে গীতিকবি হিসেবে প্রতিষ্ঠিত। মানে আমি ৯৩ সালের কথা বলছি। হুম। তখন অলরেডি আমার প্রচুর গান চলে গেছে। শ্রোতাপ্রিয় হয়েছে। শ্রোতাপ্রিয়। আমি একদম খুব ছোট্ট করে শুনবো যে নামটা বারবারই আসছে যে তপন ভাইয়ের কাছে আপনি গান নিয়ে গিয়েছিলেন। কিন্তু উনার সাথে আপনার সম্পর্কটা আসলে ঠিক কিভাবে হলো? একদম ছোট্ট করে এই গল্পটা। কারণ এই গল্পটা দিয়ে শুরু না করলেই নয় আসলে। এটা হলো যে এটা অনেক মানে আনন্দের বিষয়। বলতে আমার খুব ভালো লাগে। হুম, সেটা হলো যে তপনদার সঙ্গে আমার 86 এ আমরা চাঁদপুরে একটা প্রোগ্রাম করেছিলাম। আমার একটা বন্ধু মারা গিয়েছিল ইকবাল। হুম, হুম, তাকে নিয়ে আমরা ইকবাল স্মৃতি সংসদ একটা করেছি। তো ওই হুম, আমাদের সংগঠনটাকে আরেকটু বড় করার জন্য আমাদের ফান্ড রেইজিং আমাদের কিছু টাকা-পয়সা লাগে। তো হুম, ফান্ড রেইজিং করতে গেলে তো আমরা যার কাছ থেকে চাইলে তো পাবো না। তখন আমরা একটা চ্যারিটি শো এর আয়োজন করলাম। হুম, হুম, সেই শো থেকে যে এটা যেহেতু টিকেট শো হবে, হুম, হুম, সেখান থেকে যেই পয়সাটা আসবে ওইটা আমাদের সংসদের জন্য কাজে লাগবে। সেজন্য হুম, আমরা ওই একটা প্রোগ্রামের আয়োজন করেছি। চাঁদপুরে এর আগে এত বড় প্রোগ্রাম হয়নি। এমনি হয়েছে অন্যরকম কিন্তু হুম, হুম, এই ধরনের প্রোগ্রাম হয়নি। টিকেট শো এবং সেই প্রোগ্রামে গান করলেন ৩ জন ওই সময়ের সবচেয়ে টপ লিস্টে যারা ছিলেন হুম। সেই ৩ জনকে নিয়ে গেলাম। একজন হলেন তপন চৌধুরী, একজন হলেন কুমার বিশ্বজিৎ, একজন হলেন সামিনা চৌধুরী। বাহ! হ্যাঁ? হ্যাঁ। তো ওই পুরো আয়োজনটার সঙ্গে তো আমি যুক্ত ছিলাম। উনাদের সঙ্গে কনট্যাক্ট করা, উনাদেরকে কনভিন্স করে নিয়ে আসা। সবকিছু মিলিয়ে তারপরে তপনদার সঙ্গে আমার তো ওই চাঁদপুরে আসা এবং হুম, হুম। আবার ঢাকায় যাওয়া। আমার বাসায় উনি গেলেন। আমার সঙ্গে একটা সুন্দর সখ্য হয়ে গেল এবং উনার তো সব গান আমি নিজেও তার করি। মানে যেটা বুঝতে পারছি একেবারে সেই যুবক কাল থেকে আপনার মধ্যে এই ম্যানেজিং পাওয়ারটা রয়ে গেছে বকুল ভাই যেটা এখনো আমরা দেখে আসছি প্রথম আলোর বিভিন্ন অনুষ্ঠানে এবং মেরিল প্রথম আলো পুরস্কার থেকে শুরু করে এই জায়গাগুলোতে ধীরে, ধীরে আসবো। একটু এবার আসতে চাই যে তপনদার গল্পটা কিন্তু শেষ হয়নি। ও আচ্ছা, আচ্ছা মানে এখানে সেটা বলছিলাম যে আচ্ছা হ্যাঁ। অ্যা আমি বলতে আনন্দ পাই। সেটা হ্যাঁ, হলো যে হ্যাঁ প্লিজ। তারপরে তো তপনদার আমি অ্যা ৮৯ 88 এ 89 এ তপনদার কাছে দেয়া গানগুলো থেকে দুটো হুম, গান গেল। তারপরে কিন্তু একটা দীর্ঘ সময় আমার কোনো গান আর রেকর্ড হয়নি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করছি। হুম, হুম, আমি ক্লাস শেষ করে ৮৯ সালে আমার মনে আছে যে ক্লাস শেষ করে আমি সারগাম স্টুডিওতে হুম, কাকরাইলের সারগাম একটা স্টুডিও ছিল বিজয়নগর। সেই স্টুডিওতে চলে আসতাম। সেই স্টুডিওতে বাংলাদেশের সব বিখ্যাত আর্টিস্টরা আসতেন। ওখানেই রেকর্ড করতেন। সেটা তপন চৌধুরী থেকে, আয়ুব বাচ্চু থেকে, শেখ ইশতিয়াক হুম, থেকে শুরু করে যারা আছেন সবাই। তো আমি ওই যে মানে
ওই 13টা গানের ওই 2টো গান বের হওয়ার পরে প্রায় 2 বছর আমার কোনো গান আর বের হয়নি। তো আমার সেটা আবার শুরু হলো 90 সালের শেষ সময়ের দিকে আবার মানে রেকর্ড হওয়া শুরু হলো। কিন্তু গান বেরিয়েছি কিন্তু 91 থেকে, আবার 89 এর পর 91 মানে 2 বছর আমার কোনো গান ছিল না। 91 থেকে আমার একদম ধারাবাহিকভাবে গান শুরু হয়েছে। তখন তপনদারও একটা অ্যালবাম বের হলো, সেখানে গান ছিল শুভ্রদেব, যত হিটের অ্যালবাম, ডলি শান্তনু সবার অ্যালবামে আমার গান। এবং আমি অল্প সময় অনেক ব্যস্ত হয়ে পড়ি। তো 91 আমি যেটা বলতে চাইছিলাম, 91-এ তপন চৌধুরী একবার জাপান যাবেন একটা একটা শোতে, তার সঙ্গে সুবর্ণ মোস্তফা, হুমায়ুন ফরিদি, 3 জনের একটা শো ছিল জাপানে। তো তপনদা, আমি তখন রামপুর আমার বড় ভাইয়ার বাসায় থাকতাম। তো তপনদা একদিন তার পাবলিকা গাড়ি নিয়ে চলে আসলেন বাসায়, এসে বললেন যে বকুল একটু আমি 7 দিনের জন্য ইয়েতে যাব, জাপানে যাব। তো মা খুব অসুস্থ, উনি তখন মালিবাগ থাকতেন আর কি, সার্কুলার রোডে। তো আমাকে বললেন যে তুমি এই 7 দিন একটু মায়ের কাছে থাকো, মা তো একা, মা খুব অসুস্থ, আমি 7 দিন থাকবো না। তিনি তার বাসায় আমাকে নিয়ে এলেন। আমি তো মহা খুশি, তপনদার বাসায় আমি থাকবো। তপনদা আমাকে অনেক অ্যালবাম, ক্যাসেট, অ্যালবাম সেট দিয়ে গেলেন যে গান শুনবে। তো মাসি অসুস্থ ছিলেন এবং 7 দিনে আমি মাসিকে টেক কেয়ার করার চেষ্টা করেছি। 7 দিন পরে তপনদা যখন এলেন, আমি আবার আমার বাসায়, বড় ভাইয়ের বাসায় ফিরে গেলাম রামপুরায়। 3 দিন পর তপনদা আবার সেই পাবলিকা গাড়ি নিয়ে আমার বাসায়, বড় ভাইয়ের বাসায় হাজির। আমি তখন প্রচন্ড জ্বর নিয়ে বিছানায় শুয়ে আছি। তপনদা বললো যে এই বকুল, মা তোমাকে যেতে বলছে, চলো। আমাকে ওই কম্বল পেঁচিয়ে ওই গাড়িতে করে তুলে নিয়ে এলেন। মাসি আমাকে বললেন যে দেখ, আমি তো একাই থাকি, তপন থাকে, বাসা তো একটা রুম খালি পড়ে আছে, তুই আমার এখানে থাক, আমার ছেলের মতো থাকবি। আচ্ছা। তারপরে আমি ওই এসে 91 সালের কোনো এক রাতে এসে তপনদার বাসায় ঢুকলাম। তারপর আমি 5 বছর তপনদার সঙ্গে, ওই ফ্যামিলির সঙ্গে আমি ফ্যামিলি মেম্বার হয়ে গেলাম, ওনার 6ষ্ঠ ছেলে হয়ে গেলাম। এই 5 বছর আমি তপনদার সঙ্গে ছিলাম। আমার 91 থেকে 97 এর 7 তারিখ তপনদার জন্ম ছিল, জন্মদিন ছিল। জন্মদিন পালন করে 8 তারিখ আমি বেরিয়ে যাই। তপনদা তার আগের বছরই বিয়ে করেছিলেন। তো আমি কোনোভাবেই ছুটতে পারছিলাম না। তো মাসিকে বললাম যে তপনদা বিয়ে করেছে, আমারও তো একটা আলাদা জগৎ আছে, আমাকে তো প্রতিষ্ঠিত হতে হবে, আমি এই অনুমতিটা চাই। তারপর মাসি আমাকে অনুমতি দেওয়ার পরে আমি আসলে ওখান থেকে আলাদা মগবাজারে বাসা নিলাম, আমি শিফট করলাম। তো 5 বছরের একটা লম্বা জার্নি তপনদার ফ্যামিলির সঙ্গে এমনভাবে জড়িয়ে গিয়েছি, আমার ক্যারিয়ারের একদম শুরু থেকে তো আছেই, পরবর্তীতে তপনদার যত অ্যালবাম, সব অ্যালবামে আমার গান থাকতোই ফিক্স। তা আমি উনার বলবো আমার প্রতিষ্ঠিত হওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান তপন চৌধুরীর। বাহ! বাহ! চমৎকার, চমৎকার। কিন্তু এই যে মানে বললাম বকুল ভাই, আপনার এত বড়, মানে এত বড় একটা ক্যারিয়ার এবং সেখানে এত ভ্যারাইটি, কথা বলে শেষ করা খুব মুশকিল। এবং আমি তো সবসময় আপনাকে শুরু থেকেই বলি যে আপনি তো উইকিপিডিয়ার সব দিন তারিখ মুখস্থ, আমার একটু মনে রাখতে কষ্ট হয়। কিন্তু যেখানে তপনদার বিয়ের কথা আসলো এবং এর পরবর্তীতে আপনারও আসবে, আমরা সবাই জানি যে আপনার লাইফ পার্টনার, আমাদের খুব পছন্দের মুন্নি ভাবি, তিনিও সঙ্গীত শিল্পী, চমৎকার গান করেন। কিন্তু ইফ আই এম নট রং, আপনি ভাগ্নিকে কিভাবে পটিয়ে প্রেম করে বিয়ে করে ফেললেন? এ কেমন কথা? মানুষের ছোট বোনের সাথে প্রেম হয়ে যায়। এটা তো অজস্রবার বলতে হয়েছে। হ্যাঁ, আমি জানি, তবু একবার শুনতে চাই আমার পডকাস্টে। ভাগ্নি জায়গাটা একটু পরিষ্কার করি, কারণ অনেকে ভাববে আপনি যেভাবে প্রশ্ন করলেন যে ভাগ্নিকে কিভাবে পটিয়ে বিয়ে করলেন, এটা তো জিনিসটা তো মানুষ অন্যরকম ভাবতে পারে। আসলে আমরা তো একই মানে চাঁদপুরের, ও মতলবে, আমি চাঁদপুর সদরে আর কি। তো ও ছোটবেলা থেকেই গানে খুব ইয়ে ছিল, শ্রেষ্ঠ ছিল বলবো। ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাঁদপুরে আসতো, আমরা শিল্পকলায় তখন অর্গানাইজ করতাম আমরা। তো প্রত্যেক প্রতিযোগিতায় সবকিছুতেও ফার্স্ট। আপনার কি একদম এক্সাক্ট মনে আছে যে কোন সালে প্রথম দেখেছিলেন যে মুন্নি ভাবিকে ছোটবেলায়? এটা ওকে আমি 87 ওকে আমি দেখি। তখন ও বোধহয় ক্লাস 4 এ এরকম পড়ে, 3 তে 4 এ পড়ে। তো ও তো মতলব থেকে এসে ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, ফার্স্ট হয়েছে। ওই সার্টিফিকেট গুলো আমি লিখতাম, যে সার্টিফিকেট গুলো। তো যাই হোক, সম্পর্কের ব্যাপারটা বলি, ওর সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নেই। আমার বড় ভাইয়ের ক্লোজ ফ্রেন্ড ছিলেন মুন্নির মামা। মুন্নির ছোট মামা ছিল আমার বড় ভাইয়ের ক্লোজ ফ্রেন্ড। তো স্বভাবতই ও আমার বড় ভাইকে মামা ডাকতো। তো মামার ছোট ভাই তো মামাই হবে। সেই হিসাবে আমি আসলে ওর মামা। সেই হিসাবে আমার ভাগ্নি হিসাবে। ওই জন্য অনেকে বলে যে মামা হয়ে গেলেন স্বামী আর কি। ঠিক আছে? তো যখন ব্যাপারটা হলো যে
ওই সময় তো আর মাথার মধ্যে এটা আসেনি যে এই মেয়েরই একসময় আমি প্রেমে পড়ে যাব, সেটা তো তখন ঘটেনি। তখন ও মামা ডাকতো, আমি তুই তুই করে বলতাম। কিন্তু আমি 89 এর পর থেকে চাঁদপুর 91 এর পর থেকে আমি ঢাকায় একদম ফিক্সড হয়ে গেলাম। আর চাঁদপুরে যাওয়া হয় না খুব একটা। তো ওকে আর 91 এর পরে ওকে আমি আর দেখিনি। 97 এ এসে যেকোনো একটা কারণে হোক, যে হঠাৎ করে আবার এই মুন্নির প্রসঙ্গ এলো। তো আমি তো, আমাকে একজন জানতে চাইলো ওর সম্পর্কে যে মুন্নি এরকম চাঁদপুরে। আমি বলছি, হ্যাঁ ও তো আমাদের ভাগ্নির মতো লাগে। বললো একটু খোঁজ কি করে এখন। তারপরে আমি আবার আমার ছোট ভাইকে ফোন করে বললাম যে ওই যে মুন্নি এখন কোথায় আছে। বিয়ের জন্যই তো জানতে চাচ্ছিল নাকি? মানে বিয়ের ওইটা সম্বন্ধ করতে চাচ্ছে এরকম কিছু হ্যাঁ, কি ছিল তো মানে ব্যাপারটা? ব্যাপারটা ছিল যে ওই যে আমাকে সে আসলে বিয়ের সম্বন্ধের জন্যই জিজ্ঞেস করেছিল। একটু ওর খোঁজ নেন তো খোঁজ কোথায় নেওয়ার আছে। জন্য, হ্যাঁ। তখন আমার ছোট ভাই আবার জানালো যে ও ইডেন কলেজে মাস্টার্স অনার্স করছে। তো উম ও থাকে YWCA এক হোস্টেলে, ওখানে থাকে আরকি। তো আমি গ্রিন রোডের। তো আমি ওই অ্যাড্রেস খোঁজ করে আমি ওই ইয়েতে YWCA হোস্টেলে চলে গেলাম। সেখানে আমি ওদিন গিয়ে ওরে পাইনি। তো আমি আমার একটা কার্ড রেখে এসেছিলাম। পরদিনই, আমি তখন ভোরের কাগজেতে কাজ করি। পরদিনই ও আমাকে ফোন দিল, অফিসের নাম্বারে ফোন দিল। তারপরে আমি ওকে বললাম যে, "তুমি আমার অফিসে আসো।" তারপরে ও অফিসে আসলো। ওকে আমি প্রায় ৭ বছর পর আবার দেখি। ৬ বছর ৭ বছর পর। তারপরে সবাইকে, সঞ্জীব চৌধুরী, অ্যা আমাদের আনিসুল হক, সুমনা শারমিন, সবার সঙ্গে আমি পরিচয় করিয়ে দিলাম যে আমার ভাগ্নি এরকম ভালো গান করে। তখন কি ইতিমধ্যে আপনি 'প্রথম আলোতে' না, জয়েন করে ওটা ফেলেছেন তো নাকি? ভোরের ভোরের কাগজ। কাগজের শেষ দিকটায় তখন? আমরা 98 এ আমরা 98 হ্যাঁ। প্রথম আলো করি। 87 এ তো 97 97 এর ঘটনা এটা। 7 এ আমরা আচ্ছা, তখন আচ্ছা। ভোরের কাগজে। হ্যাঁ। তো অফিসে আমার কথা আমি বললাম যে, "তুমি চলে বিকেলে আসো।" তারপর ও ৪ টার দিকে এলো। তারপরে আমি তো অনেক বছর পরে ওকে দেখলাম। বড় হয়ে গেছে অনেক। তারপরে তো তারপরে সবাইকে আবার আমি বললাম যে, "ও লালন সংগীত গায়, খুব ভালো।" আচ্ছা। তারপরে ও সবাইকে গান শোনালো এবং সবাই মুগ্ধ হলো খুব। তারপরে যে আমাকে জানতে চাইলো, তাকে আমি আর কোনো কিছু না বলে আমি ওকে ওই ও ও হোস্টেল পর্যন্ত দিয়ে এলাম। হ্যাঁ। পরদিন আবার বিকেলে অ্যা ওকে আমার বলেছিলাম, "বিকেলে ফ্রি থাকলে তুমি এসো।" তো ও পরদিন আসছে। এরকম ১ দিন ২ দিন ওর সঙ্গে আমি অ্যা উম উঠা বসা করলাম, ওকে অবজার্ভ করলাম। করে আমি ওই সময় কিন্তু একটা ব্যাপার ছিল, একটু বলে নেই যে আমি তখন একটু বোহেমিয়ান এবং জীবনে বিয়ে করব না এরকম একটা পণ করে সিদ্ধান্ত ফেলেছি। ছিলেন। আচ্ছা, আচ্ছা। সেটাও একটা অন্য কারণ আছে। যাই হোক, তো আমি সবকিছু মিলিয়ে আমার হঠাৎ ওকে দেখার পরে আসলে আমার এই সবকিছুই চেঞ্জ হয়ে গেল এবং আমি খুব সাহস করেই ৭ দিন ৮ দিনের মাথায় ওকে বললাম যে, "দেখো, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। তোমার সঙ্গে তো আমার রক্তের কোনো সম্পর্ক নেই। তো আমি অ্যা তুমি যদি তোমার কোনো আপত্তি না থাকে, তুমি আমার সব দেখেছো।" ইতিমধ্যেই তাকে আমি কোথায় থাকি, ওই বাসায়ও নিয়ে দেখিয়ে টেখিয়ে আসছি। তাই আমি বললাম যে ইভেন তপনদার বাসায়ও নিয়ে গিয়েছিলাম আমি। তপনদার আবার খুব ইয়ে করল যে, "এই মেয়েটা তো অনেক ভালো আছে" এই সেই। তো তারপরে আমি ওকে সরাসরি প্রপোজ করলাম যে, "তুমি যদি রাজি থাকো, তুমি ভেবে দেখো, আমাকে জানাও। তাহলে আমি পারিবারিকভাবে এই প্রস্তাব পাঠাবো।" তারপরে ও আমাকে ঐদিন কিছু বলেনি। তারপরে ২-৩ দিন পর ও আমাকে যখন সম্মতি জানালো, তারপরে আমি পারিবারিকভাবে কিন্তু ওদের বাড়িতে প্রপোজাল পাঠিয়েছিলাম। ওর মা রিজেক্ট করে দিয়েছিল। কোনোভাবেই ওনারা দিবে না। কারণ আমাকে মফস্বল শহরে দেখেছে। হারমোনিয়াম চাচা শিল্পকলার প্রোগ্রাম করছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একটা বাউন্ডুলের ছেলে। আমি যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছি বা ইয়ে করছি, এইসব ব্যাপারে তাদের ইয়ে ছিল। তারা চিন্তা করলে বাউন্ডুলের ছেলে এর সঙ্গে ইয়েটুকু তারা কোনোভাবে রাজি না। যাই হোক, পরে অবশ্য এর মধ্যে ওর সঙ্গে তো আমার একটা প্রেমের সম্পর্কই হয়ে যায়। তারপরে ফাইনালি অবশ্য ও ফ্যামিলিতে ইয়ে করেছে যে, "না, আমি ওকে ছাড়া বিয়ে করব না।" তারপরে বাবা-মা সবাই রাজি হয়েছে। পরে পারিবারিকভাবে আমাদের ১ম আঁক্ত হয় অক্টোবরের, মানে ওই ৯৭ সালেরই অক্টোবরের ২৪ তারিখ। কত তপনদাও মাস প্রেম করেছিলেন বকুল ভাই? ওই তো মার্চ, এপ্রিল থেকে শুরু করে হুম। অক্টোবর পর্যন্ত ৫ মাস, ৪-৫ মাস হবে আরকি। ৫ মাস। বকুল ভাই, যখন অফিসের সিনিয়র কলিগ থাকে তখন তো তাকে জিজ্ঞেস করা যায় না, কাইন্ড অফ বস। কিন্তু আজকে তো বকুল ভাই ইন্টারভিউ নিচ্ছে। আজকে তো হ্যাঁ, পারমিশন পাচ্ছি না সব হ্যাঁ, প্রশ্ন শিওর। করার। ঠিক আছে। আজকে একটু জানতে চাই, এই যে প্রেমের গান এবং প্রেমের গল্প শুনলাম। আপনি কি কোনদিন ছ্যাঁকা খেয়েছেন বা ছ্যাঁকা দিয়েছেন জীবনে? হ্যাঁ, ওই যে আমি বলেছিলাম যে আমি এক বোহেমিয়ান। বোহেমিয়ান হয়ে হ্যাঁ, গিয়েছিলেন। ওইটা হ্যাঁ, বললাম যে একটা কারণও আছে। এটা আমি যখন 88 89 এ আমার 2nd গানটা বের হয়।
হুম, তখন তো আমি মাস্টার্স করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তারপর থেকে আমি বলেছি যে আমার প্রায় ২ বছর আমার কোনো গান বের হয়নি। হুম, হুম, আমি তখন ইউনিভার্সিটিতে ক্লাস শেষ করে সারগাম স্টুডিও চলে আসতাম। বিভিন্ন শিল্পী, সুরকারকে দেখেই আমার হুম, গানগুলো দে ডায়রি দেখাতাম যে আমি এই ২ টা গান আমার বেরিয়েছে আর এই গানগুলো আমার লিখেছি। হুম, হুম, তারপরে ওই গানগুলো হয়তো দেখে কেউ হয়তো ইশতিয়াক ভাই বললেন যে, "আচ্ছা এই ২ টা গান তুমি আমাকে দাও।" বাচ্চু ভাই যেমন বললেন যে, "এই তুই আমার এই ২ টা গান দে।" হুম, এরকম হুম। আমি আবার ওই নতুন গান দিলাম। কিন্তু কোনটা রেকর্ড হচ্ছে না। উম এভাবে সময় যাচ্ছিল। ওই সময় আমার একটা অ্যা কারণ ঘটে যে যার সঙ্গে আমার প্রেম ছিল, হুম, হুম। অ্যা সে তখন অ্যা তার বিয়ে হয়ে যায় আরকি। মানে সে আচ্ছা। আমার এসছিল কিন্তু আমি বলেছি আমাকে একটু সময় দিতে হবে। তো সময় সে দিতে পারেনি। তার মতো চলে এটা কোন গেছে। সালের ঘটনা? ওই ওই যে বলেছি যে এটা ২ বছর ৯০ ৮৯ সালের কথা। ৮৯। এই সব যে আমার সবকিছুই ঘটেছে এই একদম। যে গান, নাটক, সিনেমায় বলে যে প্রেমে ছ্যাঁকা খেলে নাকি শিল্পীর যে শিল্পটা সেটার আরো সুন্দর করে বহিঃপ্রকাশ ঘটে আরো চমৎকারভাবে। এটা কি মানে আদৌ হয়েছিল আপনার সাথে? না সেটা তো কারণ পরবর্তীতে কিন্তু আপনাকে আর থামতে হয়নি আজ না পর্যন্ত। আর হয়নি। কারণ আমি যে আমি সত্যি কথাটা যে বলছি সেটার হুম। প্রমাণও আছে। প্রমাণটা হলো যে আমার এই ১ম গানেই কিন্তু আমার প্রেমিকার নাম উল্লেখ করা আছে। ও ঠিক আচ্ছা, আছে? আচ্ছা। তো সেজন্য আমি অকপটেই বললাম হুম, যে আমি যখন আমার গান রেকর্ড হচ্ছে না, এদিক দিয়ে অ্যা উম তার সঙ্গে আমার সম্পর্কটা ভেঙে গেল। হুম, আমি তখন আ সিদ্ধান্ত নিলাম যে এই ৯০ সালের মধ্যে যদি আমার কোনো গান রেকর্ড না হয়, হুম। আত্মহত্যা করব। এরকম একটা কঠিন সিচুয়েশন এর মধ্যে আমি পার করছিলাম। হ্যাঁ। তারপরে কিভাবে যেন ৯০ সালের এই শেষের দিকে এসে সেপ্টেম্বর-অক্টোবর দিকে আমার গান রেকর্ড হওয়া শুরু হলো এবং ৯১ সালের অ্যা স্বৈরাচার সরকারের পতনের পর, এরশাদ সরকারের পতন পর যখন নির্বাচন হলো হুম, ৯১ সালে ওই নির্বাচনে তখন টিভিতে প্রোগ্রাম হতো। তো ব্যান্ড শো সেখানে ছিল। হুম, তো হুম। ব্যান্ড শোতে ১ম আমার অ্যা ওই ওই যে উন উন একা ন ৮৯ এর পরে আমার ১ম গান ব্যান্ড শোতে যায়, চাইম গান করে এবং গানটি সুপার ডুপার হিট হয়। 'কালো মাইয়া কালো বইলা কইরো না কেউ হেলা।' ওই গানটি ছিল আমার। হুম, হুম। তো ওই ৯১ সাল থেকে আমার আবার শুরু হলো। তারপরে তো আমি গান করছি প্রচুর কিন্তু ওই যে 'বোহেমিয়ান লাইফ' হুম, হুম। বিয়ে করব না জীবনও মানে কখনো আ আ প্রেমে জড়াবো এটাই আসলে আসেনি ওইভাবে। তো এই তো। তারপরে আসলে যেখানে হবার এবং এখন আপনার সংসারে আমি যদি ভুল না করি ৬ জন সদস্য। আপনি, ভাবি, ৩ ছেলেমেয়ে এবং পাখি যে কিনা ম্যাও করে ডাকে। হ্যাঁ, ওটা আপনারা পরিষ্কার করে দেন। আপনি অনেকে এইজন্যই তো ভাববে যে বলছি যে কি পাখি যে ব্যাপার? কিনা ম্যাও করে সবাই তো ডাকে। জানে যে ২ মেয়ে ১ ছেলে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পাখিটা তো আমার বাচ্চাদের ওদের ওদের না আমি এত গুরুত্ব দিয়ে বলছি কারণ আমি নিজে দেখেছি যে পাখি কবির বকুল ভাইদের যে বিড়ালটা তার জন্য বকুল ভাই যে পরিমাণ দৌড়াদৌড়ি করলো বাচ্চাদের তো আমেরিকান ভিসা হয়ে গেল কিন্তু এই বিড়ালের ভিসা বিড়ালকে পাঠানোর জন্য আপনাকে বেশ দৌড়াদৌড়ি করতে হয়েছিল আমেরিকায় তাকে সবাই পাঠানোর ওরা জন্য। কাজ করেছে। আমার ওয়াইফও তো অনেক হুম, চেষ্টা করেছে। আমার বাচ্চারা তো অনেক আমি শুধু ওদের হয়তো একটু সহযোগিতা করেছি। হুম, হুম। হ্যাঁ, ওই বিড়ালটা আমাদের নিতে অনেক কষ্ট হয়েছে। তারপরে অবশেষে সেই বিড়াল এখন পাখি গেল আমেরিকা। আমি একটা লেখাও লিখেছিলাম। লিখেছিলেন হ্যাঁ, হ্যাঁ, 'প্রথম আলোর' একটা হ্যাঁ, ছাপাও হয়েছিল ছাপা লেখাটা। হয়েছিল। তো ওই বকুল ভাই জি। আমি ফ্যামিলির গল্প শুনবো কাজের। একটু এবার কাজের ডিফারেন্ট প্রসঙ্গগুলোতে আসি যে এই যে একটা লম্বা সময় ধরে মেরিল 'প্রথম আলো' পুরস্কারের সাথে আপনি জড়িত এই পুরা প্রোগ্রামটার একেবারে এবং কাজের যেরকম প্রশংসা হয় সেরকম একটা দুর্নাম আসে। এই যে প্রতিটা সময়ে যে সমালোচনার মুখোমুখি হতে হয় এবং এই যে কথা আসে যে বকুল ভাইয়ের সাথে সম্পর্ক থাকলে বকুল ভাইয়ের কারণে পেল, অমুক এসে কমপ্লেইন করে বলেও যায় অনেক সময় যে আমি তো আসলে 'প্রথম আলোর' সুনজরে নেই, কবির বকুলের সুনজরে নেই, তাই পেলাম না। এই সমালোচনাগুলো আসলে আপনি কিভাবে এগুলোর সাথে কিভাবে আপনি ডিল করেন? কোন পুরস্কারই সমালোচনার ঊর্ধ্বে নয়। এটা হলো ১ম কথা। হুম, আর নিন্দুকে যা বলছে বলুক তাতে তোমার কি আমার কি? এটা মান্না দেয়ার একটা গান আছে। ঠিক আছে? এগুলো সমালোচনা হবেই। হুম, আমি যদি এটা নিষ্ঠার সঙ্গে বাংলাদেশে একটা মেরিল ১ম আলো পুরস্কারের যেই সুনাম, হুম, হুম, আমি ১ম এ বলেছি যে কোন পুরস্কার সমালোচনার ঊর্ধ্বে নয়। ঠিক আছে? মেরিল তারপরেও মেরিল ১ম আলো পুরস্কার পাওয়ার জন্যই আর্টিস্টদের মধ্যে দেখবেন যে একটা প্রতিযোগিতা থাকে। এই পুরস্কারটা ওইরকম স্বচ্ছ বলেই এটা এখন বাংলাদেশের অস্কার বলা হয় মেরিল ১ম আলো পুরস্কারকে। আর এটার সঙ্গে আমি যেহেতু জড়িত হুম, বা হুম। আমি না আরো কেউ আনিসুল হকও আছেন, যারা আমরা সংশ্লিষ্ট বড় একটা টিম। তাদের হুম, সবাইকেই কম বেশি এরকম ২-১ জন বাইরে অনেক কথা বলব। ওই যে
মানে নিন্দুকে যা বলছে বলুক, তাতে হুম, তোমার কি আমার কি, আমরা এগুলো কখনো ইয়ে করি না। কারণ সমালোচনা থাকবেই, যে না পাচ্ছে সেই হুম, কথাটা বলছে, আর যে পাচ্ছে সে তো তার যোগ্যতার বলেই পাচ্ছে। আর এটা স্বচ্ছ বলেই এটা নিয়ে আমরা যতটুকু এটাকে এই নার্সিং করছি যেভাবে, তাতে আমরা দেখেছি যে সমালোচনা দুই এক জায়গায় হয় না যে তা না, কোনো পুরস্কারই সমালোচনা ঊর্ধ্বে নয়। হুম, কিন্তু আমরা উম ওই পুরস্কারটা স্বচ্ছ বলেই, গ্রহণযোগ্যতা আছে বলেই কিন্তু এটা আমরা এই ২৬ বছর, এবছর ২৬ বছর, ২৬তম পর্ব হবে। তো আমরা কিন্তু ওই সম্মানটা বহন করেই চলছি। আমি এটাতে কখনো, আমি জানি এটা হতেই পারে। অনেকে অনেক কিছু করে। কিন্তু যারা করছে এটা সাধারণ মানুষ বুঝতেই পারবে যে কারা করছে এবং কেন করছে। আর আমার সম্পর্কে কবির বকুল সম্পর্কে যারা জানে হুম, হুম, তারাই বলবে যে কথাটা তো আসলে ঠিক না। আপনি আমার উল্টো দিকে বসে আছেন। আপনি আমার সম্পর্কে সবচেয়ে ভালো বলতে পারবেন। হুম, কারণ আপনার সঙ্গে আমার অ আ ১৬ ঘন্টা দেখা হতো। ঠিক আছে? হুম, আমরা যদি সারাদিন সকাল থেকে চিন্তা করি রাত ৮ঃ০০-৯ঃ০০ পর্যন্ত, হুম, হুম, তাইলে যেই সময়টা হয় ওই সময়টা আপনার সঙ্গে আমার দেখা হয়। বা ইনস অ্যান্ড আউট সবকিছু মিলিয়ে আপনি উত্তরটা যদি কেউ প্রশ্নও করে থাকে, আপনি না, আপনার কিন্তু ওই যে আপনার বললাম না, দেখা এখন থেকে যেহেতু প্রশ্ন দেখা করতে থেকে আর আপনি আমি উত্তরটা দিয়ে কাজে দিতে পারেন। বসছি, হ্যাঁ, হ্যাঁ, সেহেতু মানুষকে জানানো। এবং শুধু এটা না বকুল ভাই, এটা বলতে খারাপ লাগে, কিন্তু যেটা বাস্তবতা, এই যখন বলে যে সবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে, আমি যেরকম গর্বের সাথে বললাম, এখানেও কিন্তু মানুষের একটু মুখ ভ্যাংচানি থাকে হুম, যে কিভাবে সম্ভব একটা সম্ভব। মানুষই ৬ বার পেল। এই কথাটাকে আপনাকে কখনো কেউ মুখের উপর বলার সাহস পেয়েছে কখনো? না, ওইভাবে হয়তো বাঁকা করে হয়তো ২-১ জন বলতে চেষ্টা করেছে। কিন্তু আমি ওরকমভাবে তীর্যকভাবে বলার কাউকে পাইনি। এবং কারণ এরকমও কথা এসছে যে এই যে যেটা আমরা জানি যে এই সরকার পতনের পর কথাটা এসছে যে আচ্ছা সরকার এখানে তো ভালো সম্পর্ক, দল করে কোনটা দেখতে হবে। আচ্ছা। এইজন্যেই এই না, পুরস্কারটা উনার আমি ঘরেই আমি কি এলো। আমি কিন্তু কখনো কোনো দলীয় সাইনবোর্ড লাগিয়ে চলিনি। আমার সেটা প্রয়োজনও পড়েনি। হ্যাঁ, হুম, হয়তো আমি পুরস্কারটা পেয়েছি ওই লটে। তাহলে আমি যদি ওই দলীয় সাইনবোর্ড বহন করতাম, তাহলে তো আমি ৬ বার না, আমি তাহলে গত ১৪ বছরে ১০ বার পেতাম বা আরো বেশি পেতাম। বরং হুম, এমন হয়েছে যে আমার গান একদম কনফার্ম যে আমি ওইটা পাওয়ার ওর মতো এত ভালো গান নেই। ওইটাও বঞ্চিত হয়েছে। তাইলে আমি কি বলব তখন? হুম, হুম, আমারও তো বলার আছে। আমি তো সেগুলো কখনো, আমি বলেছি ঠিক আছে, বা এটা যেহেতু বিচারকদের রায়েই তো হয়, জুরির হুম, রায়েই তো হুম, চূড়ান্ত হুম, হয়। হুম, তারা মনে করেনি এটা দেয়ার মতো না, এইজন্য দিয়েছে। যখন মনে করেছে আমি পরপর ৩ বার পেয়েছি, হুম, হ্যাট্রিক করেছি। হুম, হ্যাট্রিকটা নাই অনেকের। হুম, তো হুম, আমি ২০০৮, ৯, ১০, মানে আমি শুরুটাই করেছি ৮ সালে। হুম, হুম, ৮, ৯, ১০ ৩ বছর পেয়েছি। তারপরে গ্যাপ দিয়ে আবার ১৩ তে পেয়েছি। তারপরে গ্যাপ দিয়ে ১৮ তে পেয়েছি ৫ বছর পর। তারপরে গ্যাপ দিয়ে পেয়েছি ২০ এ। তো আমি যদি ওইরকম চিহ্নিত হতাম বা হুম, হুম, ওরকম ইয়ে করতাম, তাহলে তো আমি বছরের পর বছর পেয়ে যেতাম। ঠিক আছে? তারপরে পাশাপাশি বলি, সাবিনা ইয়াসমিন ১৪ বার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন। তো উনি কি যোগ্যতার বলে পেয়েছেন নাকি না এরকম ইয়ে করে পেয়েছেন? নিশ্চয়ই তা না। এক্সাক্টলি। বা সংখ্যাটাও এত ১৪ বার পেয়েছেন। ১৪ বার, তো আমি হ্যাঁ। সেই জায়গায় ৬ বার তো অনেক কম। এরকম অনেকে আছেন যারা ১০ বার, ১২ বার, ১৩ বার পেয়েছেন। তার মানে তো এটা বোঝা যায় হুম, যে হুম। তার যোগ্যতার বলে, কাজের যোগ্যতা দিয়েই তিনি পেয়েছেন। তো সমালোচনা তো থাকবেই। যারা হয়তো ওই অর্জনটা যাদের নেই, তারাই হয়তো এই সমালোচনা করছেন। আমি এগুলো কখনো ইয়ে করি না। আমি মনে করি এটা আশীর্বাদ। আবারও যদি একটু পেছনের গল্পে আসি, সৌভাগ্যবশতই আমি ৬ বছরের মধ্যে ৫ বার মেরিল প্রথম আলো পুরস্কারের সাথে একেবারে ওতপ্রোতভাবে আপনাদের সাথে কাজ করে পুরোপুরি জড়িত ছিলাম যেটাকে বলে। এবং ব্যাক স্টেজের গল্পগুলো অনেকটাই জানা হয়েছে। এবং আপনার অভিজ্ঞতাটা তো আরো লম্বা, এবং ব্যাক স্টেজ সামলানো, হ্যাটস অফ টু ইউ, আমি দেখেছি জন্য বলছি। আপনার কাছে জানতে চাই যে বকুল ভাই, এত বড় একটা আয়োজনে তো অনেক মনোমালিন্য ঘটেই থাকে। এটাই স্বাভাবিক যে হবে। ভালো লাগার প্রাপ্তি অপ্রাপ্তি। আপনার কাছে এখন পর্যন্ত কি মনে হয় যে সবচেয়ে ভয়ংকর কোন ব্যাক স্টেজ সিচুয়েশন টা আপনি সামাল দিয়ে উঠেছেন? একটা যদি আমাদের সাথে শেয়ার করতেন যে যেটা হবার নয় কিন্তু আপনি সেটাকে সামলে ফেলেছেন। না, আসলে এই ব্যাকস্টেজ এর গল্পটা আসলে এটা মানে ব্যাকস্টেজেই থাকুক। কারণ এটা হয় কি, অনেক সময় দেখা গেল যে আমি হয়তো আবেগের বশে অনেক কিছু বললাম, হুম, যেটা আসলে আমার বলাটা ঠিক হবে না। আমার এই মুহূর্তে মনে হচ্ছে যে অনেক ঘটনাই তো থাকে, আমরা হুম, সামাল দিই। হুম, সামাল দিয়ে আমার চেষ্টা থাকে অনুষ্ঠানটা শেষ পর্যন্ত যেন সফলভাবে হয়। হুম, সেটা থাকে, সেটার জন্য আমাকে যদ্দূর যা করার করি। এমন দেখা গেছে যে আমার হয়তো কোনো একটা অনুষ্ঠানে যে একটা অ্যাওয়ার্ডে দেখা গেল আমার খুব ক্লোজ বন্ধু, সেও নমিনিস একজন। হুম, হুম, এবং হুম, সে ওই বছর দেখা গেল আমি এত সহযোগিতা পেয়েছি কম্পোজিশন সবকিছুতে যথেষ্ট। কিন্তু ফাইনালি দেখা গেল যে ও পুরস্কারটি পায়নি। হুম, হুম।
শুধু এক ব্যাক স্টেজে বলছেন তো আমি একটাই, এবং আমার তখন এত খারাপ লেগেছিল যে আমার বন্ধু, যেই আমার বন্ধুও বলে ফেললাম, নামটা শুধু বললাম না। আমি খুব মনে প্রাণে চেয়েছিলাম যে ও পেলে খুব খুশি হতো, কিন্তু যেহেতু এটা পাঠক ভোটে হয়, পাঠক ভোটে তারটা মানে পুরস্কারের জন্য বিবেচিত হয়নি বলে পায়নি, কিন্তু সেও ডিজার্ভ করে। সে পেলে আমি খুশি হতাম এই কারণে যে সেই যে এফোর্টটা দিয়েছে আমাকে, সবসময় দিয়ে এসছে, এবং বন্ধু হিসেবে তো তাকে আমি ঠেলে নিতে পারতাম। আমার যদি কোনো সিস্টেম থাকতো যে হ্যাঁ এই কারচুপি করে তাকে আমি দিয়ে দিতে পারতাম, আমি খুশি হতাম। কিন্তু ওইরকম প্রথম আলো স্বচ্ছ বলেই আমার জায়গা থেকে আমি বলবো যে আমি শেষ পর্যন্ত এটা করতে পারিনি, অন্য আরেকজন পুরস্কার পেয়ে গেছেন। আমার বন্ধুর দিকে আমি তাকাতে পারিনি, এবং ওর সঙ্গে ও কিন্তু আমাকে ওখানে সহযোগিতাও করছিল। তো এমন ঘটনা ঘটেছে, এরকম অনেক ঘটনা ঘটেছে যেটা, কারণ আমার তো পুরস্কার বলি যেটা আমরা যেভাবে যে পদ্ধতিতে আমরা করি সেটা আমরা ট্রান্সপারেন্ট থাকার চেষ্টা করি বলেই অনেক সময় এরকম আপসেটিং ঘটনা অনেক ঘটেছে। ভাই আমরা শেষ দিকে, আমি জানি না কিভাবে র‍্যাপ আপ করবো এত দ্রুত। তারপরেও যদি আপনার কাছে জানতে চাই যে ওই যে সবসময় বলে যে শিল্পীর যেকোনো শিল্পকর্মই তার সন্তানের মতো। তারপরেও কঠিন করে আপনাকে যদি জানতে চাই যে আপনার পছন্দের সবচেয়ে প্রিয় গানটা আপনার নিজের, যেটা আপনি সবসময় গুনগুন করেন, সে গানের নামটা সবার ১ম এ কোনটা মাথায় আসে? কোনটাই মাথায় আসে না। আমাকে এই প্রশ্ন করলে আমি খুব বিব্রত হই। আমি তখন ইয়ে করতে পারি না। যেমন আপনি শুরুতে বললেন আমি বাচ্চু ভাইয়ের গানটা কিন্তু আমি সবসময় মনে থাকে, কিন্তু ওই মুহূর্তে মনে আসেনি। একটু পরে মনে হয়েছে। এখনো এটা বললে আমার তো অনেক গানই আমি রিসেন্টলি যে গান করেছি সেটাও আমার মাথার মধ্যে হয়তো এখন গুনগুন করছে কথার কথা। দেখা গেছে যে আমি ওইটা চেষ্টা করি যে একটা ভালো গান দিতে চেষ্টা করি। আমি সর্বশেষ এবার ইত্যাদিতে যেই গান মন করলো, খুশি মন উর্বশী। না ওটা তো গত বছর সবচেয়ে হিট গান ছিল। এই বছর গতবার দিয়েছিলাম এবং আমি তাসনিয়া ফারিন। এই সুযোগে বলে নিতে চাই, আমি বোধহয় প্রথম ৩-৪ জনের মধ্যে একজন যে আপনার মোবাইলে গানটা শুনতে পেরেছিলাম, আগে এই গানটা রিলিজ হওয়ার আগে শুনতে পেরেছিলাম। এবারও সেম ঘটনাই ঘটেছে। এবারও ইত্যাদিতে গান করেছে জান্নাতুল। একটা দুটো পছন্দের থাকে না? না আমি বলছি একটু, এবার করেছে, আমরা গতবার ফারিনকে আমরা আবিষ্কার করলাম। ফারিন আর তাহসানের সঙ্গে ফারিন গাইলো। এবার কিন্তু ইত্যাদিতে ঈদে এই গানটা অলরেডি আজকে আমি দেখে আসলাম ৫০ লাখের উপর দেখেছে, এবং ট্রেন্ডিং এ ৩ নম্বরে আছে গানটি। জান্নাতুল সুমাইয়া হিমি ও গান করেছে, ওর সঙ্গে করেছে সিয়াম। ঠিক আছে? দুজনের গান আপনি শেষ হওয়ার পর একবার শুনে নেবেন ইউটিউবে, এবং এটা এখন সবচেয়ে হিট যাচ্ছে এই গানটি। তো আমার চেষ্টা থাকে যে প্রত্যেকটা গান একটা ভালো কাজ করার। তো এটাই, এইজন্য আমার কোনো গানকে আমি আলাদা করে বলতে পারবো না যে আমার এই গানটা মনে পড়ছে বা এই গানটা সবচেয়ে বেস্ট। সবগুলো গানই তো আমার সন্তানের মতো। আমি কোনটাকে রেখে কোনটাকে বেস্ট বলবো? তাহলে এবার একটু সহজ করার চেষ্টা করি। আপনার গান বাদ দিলাম। মুন্নি ভাবির একটা প্রিয় গান আমাদেরকে বলতে হবে। মুন্নি ভাবির করা কিন্তু আপনার পছন্দ ওই গানটা। এটা তো বলতে হবে বকুল ভাই। সেগুলো তো ২-৪ লাইন আমার গানেই পড়ে যায়। না। ওর যা মুন্নি ভাবির গলায় তো গানটা শোনা। না, ওর গলায় পপুলার যে গানগুলো সবগুলো গানই আমার লেখা। হ্যাঁ, ওর অনেকগুলো গানই আছে। ও প্রিয় আমি তোমার হতে চাই, এই গানটিও খুব পপুলার, এবং এই গানটি তো অসম্ভব প্রিয় আমার গান। কিন্তু গুনগুন করে গাইতে বললে আমি গাইতে পারবো না। তবে যেটা হয়তো গাইতে পারবো, ওর অনেকগুলো গান হিট। তোমার সঙ্গে এক কাপ চা, এই গানটিও খুব পপুলার। তারপরে বলো না কেন ওই আকাশ নেমে আসে সাগরের বুকে, ওই গানটিও সুপারহিট, এবং আমি প্রথম ন্যাশনাল পেয়েছিলাম এই গানটি দিয়েই। এর মধ্যে কোনটা যে করব, আরো অনেক গান আছে। তাহলে গান গাওয়াটা আমরা একদম শেষের জন্যই তুলে রাখি। একদম শেষটা গান শুনেই আমরা শেষ করব। বকুল ভাই, তবে শেষ করার আগে আমার আসলে আরো অনেক কিছু জানার ছিল। সময় স্বল্পতা, এত লম্বা সময়, মানে এই সময়টুকু ইনাফ না একজন কবির বকুলের ইন্টারভিউ করার জন্য। শেষ করার আগে যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে। আমি কিন্তু অনেক বলার প্রিপারেশন নিয়ে এসেছিলাম। তো ওই যা প্রিপারেশন ছিল তার কিন্তু সিকিভাগও আমারও কিন্তু তাই মনে হয়। আমার মাথায় এখনো যে পরিমাণ প্রশ্ন ঘুরছে, ৩টা এপিসোড আরো করা যাবে। আমি জেমস প্রসঙ্গে কিছু বলতে পারিনি। বকুল ভাই, দেশের ভেতরের এই যে গল্পগুলো শুনলাম মেরিল, প্রথম আলো বা আদার্স নিয়ে, কিন্তু দেশের বাইরের আমি অনেক দূরে যাব না, বা অনেক কিছু বলার আগে যেটা না বললেই না, আশা ভোসলের খুবই সান্নিধ্যে আপনি কাজ করেছেন, এবং আপনার লেখা গান সেখানে এসছে। একটু আশা ভোসলে, হরিহরন সিং, এই নামগুলো যারা পাশের দেশের আমাদের খুব পরিচিত, আদনান সামি,
এনাদের সাথে কাজের যে একটা অভিজ্ঞতা, রাহাত ফাতে আলী খান, এই জায়গাগুলো থেকে একটু অল্প অল্প করে ছোট ছোট গল্প শুনবো। একটা ছবি দেখেছিলাম না আমি যে আশা বস্তু আপনার মাথায় হাত দিয়ে রেখেছে, ছবির পেছনের গল্পটা যদি বলতেন। তার আগে বলি যে আমি বাংলাদেশের একমাত্র সৌভাগ্যবান গীতিকবি, যার সৌভাগ্য হয়েছিল বাংলাদেশের বরেণ্য যত সুরকার আছে সবার সঙ্গে কাজ করার, যেটা অন্য কোনো গীতিকবির হয়নি। সেই নামগুলো একটু বলি। সেটা সত্য শাহ, সুবল দাস, আলী হোসেন, আলাউদ্দিন আলী, আলম খান, আহমেদ ইমতিয়াজ বুলবুল, শেখ সাদী খান, এই বরেণ্য সুরকারদের সঙ্গে আমি কাজ করার বিরল সৌভাগ্য একমাত্র আমার হয়েছিল। আমার সৌভাগ্য হয়েছে ওপার বাংলার অসংখ্য শিল্পীর গান করার, মানে তাদের গান আমি লিখেছি। সেই তালিকাটাও কিন্তু খুব কম না, অনেক বড়। সেখানে আমি আশা ভোসলের নামটা তো এসেই যায়। আশা ভোসলে, তারপরে অমিত কুমার, শ্রীরাধা ব্যানার্জি, সুনিধি চৌহান, শান, বাবুল সুপ্রিয়, তারপর নচিকেতা, তারপর হৈমতী শুক্লা, তারপর কি বলে উষা উতপ, জয় সরকার, তারপরে রাঘব চ্যাটার্জি, অনেকের নাম মনে পড়ছে না আমার, বাপ্পি লাহিড়ী, কুমার শানু, মিতালি মুখার্জি, আরো অনেক নাম আছে। তো এটা আমি খুবই সৌভাগ্যবান যে সবাই আমার গান করেছে। তো আপনি যেটা বলছিলেন যে স্পেসিফিক আশা ভোসলে, আমার খুব এটা আমি মনে করবো যে আমার সঙ্গীত জীবনে একটা সবচেয়ে বড় বিরল সৌভাগ্য লাভ করেছি। সেটা হলো যে আশা ভোসলের একটি গান, উনার বয়স তখন 87, ওই বয়সে উনি এসে আমার গান করেছেন। গানটির রেকর্ড হয়েছিল বোম্বেতে, আমি গিয়েছিলাম এবং আমার এই সুযোগটা 2019-এ, এটা 2019-এ, এটা আমাকে এই সুযোগটা, দুর্লভ সুযোগটা করে দিয়েছিলেন আমাদের কিংবদন্তি শিল্পী শ্রদ্ধেয় রুনা লায়লা। তিনি গানটি সুর করেছিলেন এবং আমি লিখেছিলাম। তিনি একটি প্রজেক্ট করেছিলেন লেজেন্ডস ফরএভার। সেখানে 5টি গান ছিল। 5টি গানের 3টি গানই আমার লেখা ছিল। আমার একটি গান করেছেন আশা ভোসলে এবং সেই গানের রেকর্ড আমি একটাই ছিল যে আমি রেকর্ডিং পর্যন্ত যাব। তারপরে রুনা আপা বললেন যে তুমি আসো, আমরা ওই ডেটে হবে। তারপরে 31শে অক্টোবর আমি বোম্বেতে যাই, রেকর্ড করে তারপরে আবার চলে আসি। পরে ওই দিনই রাতের বেলা চলে আসি এবং উনি আমাকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছিলেন এবং গানটাও খুব দারুণ গেয়েছিলেন। এবং ওই লেজেন্ডস ফরএভারে আমার আরেকটি গান করেছেন রাহাত ফাতে আলী খান। এটা তার প্রথম বাংলা গান। এবার এসে যখন রাহাত ফাতে আলী খান ঢাকায় আমাদের মিরপুর স্টেডিয়ামে যখন শো করলেন, সেখানে তিনি একটি বাংলা গান করেছেন, এই গানটি, এবং সেখানে বলেছিলেন যে লিরিক্স কবির বকুল আর সুর করেছেন রুনা লায়লা। তো এটা আমার জন্য বিরাট পাওয়া। এবং অস্ট্রেলিয়াতে একটা শোতে শান আমার একটা বাংলা গান করে, অনেকগুলো গান করেছে, 4টা গান করেছেন। একটি গান তিনি ওখানকার অস্ট্রেলিয়া এক শিল্পীর সঙ্গে গেয়েছিলেন। ওই স্টেজে উনি উঠে তখন আমার কথা বলেছিলেন। ওই ভিডিওগুলো আবার আমার কাছে আছে, মানে আমার ইয়েতে আছে। তো এটা আমি মনে করি যে এটা আমার জন্য বিরল সৌভাগ্যের। বাপ্পি লাহিড়ীর বিষয়টা আমি স্পেশালি বলবো যে উনার সঙ্গে আমি একটা রিয়েলিটি শোতে সুর দরিয়ে এপার বাংলা ওপার বাংলা একটা হয়েছিল। আমি অতিথি বিচারক হিসেবে গিয়েছিলাম, উনার পাশে বসার সৌভাগ্য হয়েছিল। রেজনা যদি বন্যাও ছিলেন ওই মূল বিচারক। তো বাপ্পিদার পাশে বসেছিলাম। তো উনার যেই গান, সব গান তো মুখস্থ, আমি একসময় গাইতামও। তো উনি দেখলেন যে প্রতিযোগীরা যখন উনার গান গাইতে আসে আমি আবার গুনগুন করে গেয়ে দিই। তো উনি বলছেন যে তুমি তো বেশ ভালো করো। তারপরে বন্যা আপা আমার সঙ্গে বললেন। তো আমার সঙ্গে উনার 2 দিনে খুব ভালো সখ্য হয়ে গেল। তিনি বললেন তুমি আমাকে কিছু গান দিও, তো আমি তোমার গান করব। তো সেটা হয় নাই, কিন্তু অন্য সুযোগ হয়ে গেল। উনি ওনার সঙ্গে টেলিফোনে যোগাযোগ হতো। একবার উনি বাংলাদেশে এলেন। যেদিন উনি এসছেন ওই দিনই আমি সোহান রহমান সোহান ভাইয়ের একটা গান নিয়ে বসছিলাম শওকত আলী ইমনের সঙ্গে। গানটা লেখার পর একটু চটুল গান ছিল। তো আমরা গান রেডি হওয়ার পরে গানের আঙ্গিক অনুযায়ী আমরা শিল্পী নির্বাচন করি। তখন বললাম যে এই গানটা কে করতে পারে, কথা উঠলো যখন, তখন আমি দুম করে বলে বসলাম যে এটা বাপ্পি লাহিড়ীকে দিয়ে করালে কেমন হয়। তো বললেন যে বাপ্পি লাহিড়ী কোত্থেকে আসলো এখানে। আমি বললাম না, উনি বাংলাদেশে আসছেন, একটা ট্রাই। বলে যে উনি তো নিজের সুরেই গান করেন, উনি তো অন্য সুরে গান করেন, এটা কিভাবে সম্ভব। আমি বললাম আমি চেষ্টা করে দিই, আমার সঙ্গে একটা ভালো সম্পর্ক হয়েছে এবং আমি তাড়াতাড়ি ওই তখন সিদ্ধান্ত হলো ঠিক আছে চেষ্টা করতে বলা হলো। সোহান ভাই বললেন যে চেষ্টা করো। তারপরে আমি বাপ্পি লাহিড়ী যেখানে ছিলেন সেখানে চলে গেলাম, একটা চ্যানেলে উনি ছিলেন। তো তারপরে বাপ্পিদা আমাকে দেখে তো খুব ইয়ে করলেন
আমি বললাম আপনার সঙ্গে মানে অনেক কথা বলে বললাম যে আমার একটা আবদার ছিল। বলল যে, "তুমি হোটেলে আসো, ওখানে কথা বলবো।" তারপরে আমি হোটেলে চলে গেলাম। আমি বললাম যে, "আপনি তো কখনো অন্যের সুরে গান করেননি। আমাদের বাংলাদেশের একটা গান আপনি তো আমার গান করতে চেয়েছিলেন। তো আমার একটা লেখা গান যদি আপনি করেন।" বলল, "আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে পাঠাও।" তারপর রাতেই আমি ইমনকে বললাম একটা সিডিতে স্কেচ করে দিল। আমি রাতেই উনার হোটেলে দিয়ে গেলাম। উনি বললেন যে, "তুমি কালকে ৯ টার সময় আমাকে কল দিবে।" পরদিন সকালে আমি ফোন দিলাম। উনি বললেন যে, "হ্যাঁ, গানটা ভালোই হয়েছে। আমি গাবো। কিন্তু আমাকে আচ্ছা রেমুনারেশন কি দেবে?" আচ্ছা আচ্ছা তো আচ্ছা এখন ওইটা তো আর চিন্তা করিনি। কারণ আর চিন্তা করেছি যে উনাকে তো আমরা অল্প টাকা দিলে হবে না। যাই হোক আমি বুদ্ধি করে বললাম আমি একটু বললাম যে বাংলাদেশের হাইয়েস্ট আমাদের প্লেব্যাকে নেন রুনা লায়লা। রুনা লায়লার সঙ্গে যেহেতু উনার ভালো আছে, কেমিস্ট্রি আছে। অ্যালবাম করেছিলেন উনি। উনার সুপার হিট হয়েছিল। তো উনি আ তখন বললাম যে, "আমরা এটা দিতে পারবো।" উনি শুনে বলে যে, এটা তো কি করে হয়?" মানে উনি তো করলেন না। তারপরে আমি কি যেন কি বললাম-টললাম বলে আমি উনাকে এমনভাবে ধরলাম, উনি পরে ওই টাকায় রাজি হয়ে গেলেন যেটা মানে চিন্তা করা যায় না। এবং আমি নিজেই উনাকে ড্রাইভ করে নিয়ে গেছি স্টুডিওতে। উনি যেয়ে গানটা করে গেলেন। উনার সহশিল্পী পরে মিতালি দিও আবার তখন ঢাকায় এসছিলেন। উনাকে দিয়ে করলাম। ওই গানটা মিতালি মুখার্জি বাপ্পিলের গেয়েছিল। তো আমি এটা বলার কারণ যে এত বড় একজন শিল্পী তিনি কিন্তু আমার কথায় আমাকে এতই পছন্দ করতেন বা আদর করতেন যে আমার কথায় উনি বাংলাদেশে অন্য বকুল সুরে ভাই, গান এটা করে ওই দিলেন। যে যেটা বলছিলেন যে আমি আপনাকে যতটুকু জানি সেখান থেকে বলতে পারি যে আপনার মধ্যে একটা অদ্ভুত কনভিন্সিং পাওয়ার আছে। একটা মানুষ যদি দরজা দিয়ে বলেও যে আজকে বকুল ভাই যাই বলুক আমি করব না, কিন্তু সেই মানুষটা আপনার সামনে এসে আমি কাউকে আজ পর্যন্ত না বলতে দেখিনি, ইনক্লুডিং মি, যে ওই ১ মিনিট আগেও যদি আপনি বলতেন স্যার আপনাকে করতে হবে, এমনও হয়েছে যে মার্কেট থেকে জামা কিনে নিয়ে এসে আমি প্রোগ্রাম করেছি। কিন্তু করেছেন। আপনাকে না বলাটা খুবই কঠিন একটা কাজ বকুল ভাই। এটা একটা গুণই বটে আপনার, মানে এতে কোনো সন্দেহ নেই। বকুল ভাই, আরেকটা, এটা তো বিদেশি শিল্পীদের নিয়ে শুনলাম। আরেকটা দেশি শিল্পী এখন যিনি আ লেজেন্ড বলব কি বলব আমি জানি না। আমাদের সবার অত্যাধিক পছন্দের এবং যার কনসার্ট হলে এখনো মনে হয় যদি একটু নগর দেখতে বাউল পারতাম, নগর বাউল জেমস। জেমস। তার সাথে আপনার একটা অদ্ভুত কানেকশন আছে। ছোট করে যদি গল্প শুনতে হ্যাঁ, পারি। জেমস ভাইয়ের সঙ্গে আমার আসলে সেই ৯১ সাল থেকে উনার সঙ্গে আমার সম্পর্ক। হুম। তখন উনার অ্যালবাম বেরিয়েছে। অ্যা উম ফিলিংস টাও তখন না জেমস ভাই আলাদাই হুম। ফিলিংস টাও ছিল কিন্তু উনার সোলো অ্যালবাম বেরিয়েছে। তো ওই সময় উনি আমার সঙ্গে উনার ১ম কাজ কিন্তু উনার সুরের উপর আমি গান লিখেছি। মানে আগে সুর করেছেন, হুম, সুরের উপর আমি লিখেছি। ২ টো গান আমি করেছিলাম। ২ টো গান পরবর্তীতে বেবি নাজনীন গেয়েছিলেন। হুম। অ্যা একটা ছিল 'রংধনু বিকেলে' আরেকটা ছিল 'যার কথা খুব মনে পড়ে।' এই ২ টো গান আমি উনার সুরের উপর লিখেছিলাম। তো জেমস ভাইয়ের সঙ্গে ওইভাবে আমার সম্পর্ক। তারপরে জেমস ভাই আমার ১ম গান করেন সেটা প্রিন্স মাহমুদের সুরে আমার লেখা একটা হুম, বিখ্যাত গান 'তুমি জানলে না' এই গানটি। এরপর উনি আরো গান করেছেন আমার। হুম, অ্যা উম জুয়েল বাবুর সুরে একটা গান করেছেন 'নিয়ম শাসন বারণ', ইবরা টুপুর সুরে করেছেন 'চৈতা পাগল'। হুম। এগুলো গেল পার্ট। কিন্তু যেই জায়গাটা সবচেয়ে উম মজার বিষয় জেমস ভাইয়ের আমি আনন্দ পাতার বিভাগীয় সম্পাদক ছিলাম। আমি পার্সোনালি উনার বেশ কয়েকটা ইন্টারভিউ নিজে করেছি। হুম, 'প্রথম আলোতে' ছাপা হয়েছে। একটা ব্যাপার ঘটেছিল যে এটা ২০০৭ সালের সম্ভবত কথা। তখন অ্যা নায়ক মান্না তার 'কৃতাঞ্জলি' চলচ্চিত্র থেকে উনার ছবি করছেন। হুম। তো উনি বেশ কটা ছবি করেছেন সবগুলো সুপারহিট। 'লুঠতরাজ' থেকে শুরু করে 'স্বামী স্ত্রীর ওয়াদা', 'দুই বধূ এক স্বামী'। তো এর মধ্যে 'দুই বধূ এক স্বামী' আর 'স্বামী স্ত্রীর ওয়াদা' ২ টা ছবির স্বামী স্ত্রীর যুদ্ধ। ২ টো ছবির সব গানই আমার লেখা ছিল। আচ্ছা, আচ্ছা। মানে ওই 'কৃতাঞ্জলির' প্রোডাকশন। তো ওখানে একটা নিয়ম চলচ্চিত্রে আছে যে একটা টিম হয়ে যায়। ওই হুম, টিমই দেখা যায় পরবর্তী ছবিতে কাজ করছে। তো আমি ওই টিম মেম্বার হিসেবে ১ম স্বামী স্ত্রীর যুদ্ধতে সবগুলো গান লিখি। শওকত আলী ইমন সুরকার ছিল। তারপর 'দুই বধূ এক স্বামীতে' উনি সুরকার চেঞ্জ করলেন নিলেন আলম খান। কিন্তু গীতিকার আমি থাকলাম। সবগুলো গান আমি লিখলাম। হুম। ওই ছবিটাও সুপার ডুপার হিট। হুম। এরপর তারপরে ধারাবাহিকভাবে ৩য় ছবি তো পরের ছবি তো আমি থাকার কথা। কিন্তু পরের ছবি উনি কাজ শুরু করলেন 'মায়ের সাথে যুদ্ধ'। এই ছবির কাজ চলছে। পূর্ণিমা নায়িকা, মান্না। হুম। তো আমি খবর পাচ্ছি কিন্তু উনি আমাকে তখন কল করেননি। ইমন সাহা ছিল সুরকার আরকি। একদিন হঠাৎ করে উনি আমাকে ফোন দিলেন। আমি অফিসে কাজ করছিলাম। ১ম আলোতে বলল যে, "বকুল ভাই আপনাকে তো আমার খুব দরকার।" বললেন কি? বলল যে, "আমার ছবিতে গান লিখতে হবে।" তো আমি বললাম যে, "আপনার তো সব গান লেখা হয়ে গেছে।" বলল যে, "না আসল গানটাই বাকি।" তা আমি বললাম যে, "হ্যাঁ, কি করতে হবে?" বলে যে, "ওই গানটা লিখতে হবে কিন্তু একটাই ব্যাপার, এই গানটা গাইবেন জেমস।" তো তখন জেমসের 'ভিগি ভিগি রাতে' টাইটেল সং।
হ্যাঁ। ওই সিনেমার পরবর্তীতে তো না সেটা কি টাইটেল সং ছিল না টাইটেল নাকি? সং না, মানে ছবির একটা গান। তো আমাকে বললেন যে আমার জেমসকে লাগবে। তখন পর্যন্ত জেমস ভাই বাংলা চলচ্চিত্রে কোনো গান করেননি। হ্যাঁ, করেনি, কারণ উনি রাগ করেছিলেন। উনার গান ওনার অ্যালবাম থেকে ব্যবহার করেছে উনার অনুমতি ছাড়া। এইজন্য উনি খুবই রাগ ছিলেন। তো উনি আমাকে মান্না ভাই যখন বললেন, তখন যে ভিগি ভিগি রাতে গানটা খুবই বলিউডে যখন উনি করে আসলেন, হ্যাঁ, সুপারহিট হলো। ওই সময়ের কথা আরকি। জেমস ভাই বলছে, বাচ্চু ভাই মান্না ভাই বললেন যে আমার জেমসকে লাগবেই। তা আমি বললাম চেষ্টা করে দেখি। তারপরে তো অনেক গল্প। আমি জেমস ভাইকে অনেক কষ্ট করে উনাকে কনভিন্স করলাম, যে আপনি যেটা বললেন। হ্যাঁ, আমি জানি না এটা ঈশ্বর প্রদত্ত হয়তো, যে আমি মানুষকে হয়তো কনভিন্স করতে পারি। জেমস ভাই বলছেন যে বাংলা চলচ্চিত্রে আমি গান করব না, আমাকে বলেছেন সরাসরি। তাকে আমি কনভিন্স করলাম এবং রাজি করালাম গান করতে। সেটার অনেক বড় গল্প, অত যাই না। ফাইনালি আমি অসাধ্যটা সাধন করেছি এবং ওই গানটা হলো এবং গানটা ছবিতে গেল। ছবিটা মুক্তিও পেল। ৩ মাস পরে মান্না ভাই চলে গেলেন। মান্না ভাই মারা গেলেন এবং যখন মান্না ভাই মারা গেলেন, বিভিন্ন টেলিভিশনে ওই মান্না ভাইয়ের খবর প্রচার করছে। সেখানে এই আসবার কালে আসলাম একা, যাইবার কালে যাব একা, এই গানটি বাজছিল। এবং আমি তখন লেখাও লিখেছিলাম যে টাকা দিয়ে মৃত্যুর গান কিনে নিয়ে গেলেন। তো জেমস ভাইয়ের সঙ্গে ওই আসবার কালে আসলাম একা দিয়ে কিন্তু আমার একটা অন্যরকম সিগনেচার হয়ে গেল। জেমস ভাই তার বিভিন্ন কনসার্টে এই গানটি করেন এবং গানটি দর্শক শ্রোতার প্রিয় আরকি এটি গান। একটু আমি জানি না আপনার কাছে নেগেটিভ শোনাবে কিনা, কিন্তু আমি শোনা কথা থেকে বলবো, এই যে কথাটা আমি বলছিলাম যে আপনাকে কেউ না বলতে পারে না। আপনার যেরকম কনভিন্সিং পাওয়ার আছে, আবার এমন একটা শোনা যায় যে আপনি চাটুকারিতা পছন্দ করেন। আপনাকে যদি কেউ একটু সুন্দর করে কথা বলে, আপনি নাকি গলে যান। আপনার সাথে সুসম্পর্ক রাখলে যে কেউ কাজ পেতে পারে। আপনি এই কথাটার উত্তর কিভাবে দিবেন? আমি তো মনে করি যে ওই যে নিন্দুকে যা বলছে বলুক, তাতে তোমার কি আমার কি। আমি আসলে এগুলোতে এটা আপনি ভালো বলতে পারবেন যে আসলে আমি কি চাটুকার প্রকৃতির কিনা, যে কারো কথায় গলে যাই। এটা তো আমার কাজের জন্য, একটা কাজ ভালো করার জন্য সেখানে যাকে আমার প্রয়োজন, আমি মনে করি যে এই মানুষটাকে আমার প্রয়োজন। আমি ওই জায়গায় তাকে কনভিন্স করার উল্টো চেষ্টা করি। কিন্তু আমাকে কেউ কনভিন্স করে একটা কাজ পাবে, এটা আমি মনে করি যে ভালো যদি সে হয়, যোগ্য যদি হয়, তাহলে অবশ্যই সে পাবে। আর যদি যোগ্য না হয়, তাহলে সুন্দর করে কথা বলে কি, আরো বহু কিছু বললেও তো সেটা আমাকে কনভিন্স করতে পারবে না। কারণ আমি ওইভাবে কখনো তৈরি হইনি। আমি শিখেছি যে যোগ্যতা এবং কোয়ালিটি দুটোকেই আমি কিন্তু সবসময় কাজের ক্ষেত্রে প্রেফার করি বেশি। বকুল ভাই, অসংখ্য ধন্যবাদ। চমৎকার কিছু জানা অজানা কথা, আসলে এতদিনের ক্যারিয়ারে প্রায় সবই জানা, তো তারপরও চেষ্টা ছিল কিছু যদি অজানা কথা আপনার ক্যারিয়ারের, আপনার জীবনের গল্প আমরা জানতে পারি। খুব ধন্যবাদ এখানে আসার জন্য। আমরা শেষ করার আগে যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান বকুল ভাই। আপনারা যারা কষ্ট করে এই সময়টা নষ্ট করলেন আমার কথা শুনে, তাদেরকে অনেক কৃতজ্ঞতা জানাই। কারণ আপনারা শুনছেন বলেই হয়তো আমি কিছু কথা বলার চেষ্টা করেছি। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন আমি আরো ভালো কিছু গান উপহার দিয়ে যেতে পারি। আর আপনারা সবাই অবশ্যই বাংলা গান শুনবেন, বাংলাদেশের শিল্পীদের গান শুনবেন। এটাই আমার শেষ চাওয়া। অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আজকে এই সুযোগটা করে দেওয়ার জন্য, এবং আমি আজকে আরটিভিকেও আলাদা করে ধন্যবাদ জানাতে চাই। কারণ আপনিও এটা খুব ভালো মতো জানেন কবির বকুল ভাই, যে আপনার ইন্টারভিউ করার আমার একটা অনেক দিনের বাসনা ছিল, সেটা আজকে ফাইনালি পূরণ হলো। আশা করি ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ। আমারও একটা ইচ্ছে ছিল যে স্যারের সঙ্গে কখনো যদি আমার বসার সুযোগ হয়, সেটা আজকে হয়ে গেছে। এটা একটা অনেক বড় প্রাপ্তি আমার জন্য, আপনি এই কথাটা বললেন আজকে। আমি তো ঢুকেই বলেছি প্রথমেই যে আমি খুবই কমফোর্ট, এটা আমার মনে হয়েছে। কারণ যেহেতু আপনার সঙ্গে অনেকদিন কাজ করার অভিজ্ঞতা রয়েছে এবং আমি যেমন হয়তো কাউকে কনভিন্স করার আমার হয়তো একটা কি যেন আছে, এটা আপনি বললেন। আপনারও তেমন অতিথির সঙ্গে কথা বলে তার সঙ্গে মিশে যাওয়ার যে একটা দারুণ ক্ষমতা, সেটা আপনার মধ্যে আছে। অসংখ্য ধন্যবাদ বকুল ভাই। মানে ইট মিনস আ লট যে আপনি এই কথাটা বললেন। থ্যাংক ইউ সো মাচ। এবং আরো একবার আপনাকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দর্শক, আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে আরটিভির পডকাস্ট জুম বক্স। আগামী পর্বে আবারও নতুন কোনো অতিথি, তার সাথে নতুন কোনো জানা অজানা গল্প কিংবা গসিপ নিয়ে হাজির হয়ে যাব। স্টে টিউনড।